আসলে খুব বিপদে পড়েই তোকে ডেকেছি। একের পর এক পুলিশ খুন হচ্ছে। গত 4 সপ্তাহে 8 জন। তার মানে তো সিরিয়াল কিলিং। কোনো প্যাটার্ন আছে? একটাই কমন লিঙ্ক, সবাই পুলিশ। আর প্রতিটি খুন হচ্ছে মাঝরাতে, রাতের বিভিন্ন জায়গায় পেট্রোলিং করার সময়। কলকাতার কোনো বিশেষ অঞ্চলে? না না, উত্তর থেকে দক্ষিণ কলকাতা, এমনকি মধ্য কলকাতাও বাদ যায়নি। সে কি গো, তার মানে তো একেবারে তোমাদের নাকের ডগায়। তাহলে আর বলছি কি, প্রত্যেকেই ভয় কাঁপছে। বলো শাগনিকদা। এবার যে আমার একটা হেল্প লাগবে ভাই। আরে নিশ্চয়ই নিশ্চয়ই, কি ব্যাপার বলো। হাই, আমি আরজে অপরূপা। আপনাদের ভালোবাসায় কাহন 1 বছরের মধ্যে 24,000 সাবস্ক্রাইবারে পৌঁছলো। আর শাগনিক সেনের প্রথম গোয়েন্দা কাহিনী অলরেডি 2 লাখ ভিউজ ক্রস করে গেছে। যারা এখনও আমাদের এই সিরিজের প্রথম গল্প রাজবাড়িতে হত্যা রহস্য শোনেননি, তারা ডেসক্রিপশনে সেই গল্পের লিঙ্ক পেয়ে যাবেন। 30শে মার্চ শ্রদ্ধেয় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই কারণেই আমরা ঠিক করেছিলাম এক সত্যান্বেষীকে শ্রদ্ধা জ্ঞাপন করব আর এক সত্যান্বেষীর হাত ধরে। আর তাই আজ কাহনে শুনবেন ডিটেকটিভ শাগনিক সেন সিরিজের দ্বিতীয় গল্প রহস্য তরঙ্গ। গল্পটি আমরা নিয়েছি সিমিকা পাবলিশার্স থেকে প্রকাশিত আবার শাগনিক বইটি থেকে। রচনা নান আদার দ্যান ডক্টর নির্মাল্য রায়, যিনি স্টেথোস্কোপের পাশাপাশি মাইক্রোফোন এবং কলম সবেতেই একই রকম সাবলীল। যদি ডক্টর নির্মাল্য রায়ের গল্প বইতে পড়তে চান, তাহলে 26শে মার্চ থেকে 3রা এপ্রিল পর্যন্ত কাহনের জন্মদিন উপলক্ষে সিমিকা পাবলিশার্সের দুর্দান্ত অফার মিস করবেন না। অফার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়াও ডিটেলস পাবেন ডেসক্রিপশনে এবং কাহনের কমিউনিটি পোস্টে। যাই হোক, আর কথা বাড়াবো না। আজ আবারও শাগনিক সেনের চরিত্রে সোমক, অন্যান্য চরিত্রে তমজিৎ, সুদীপ্ত, অলিভিয়া, রিয়া, কৃষ্ণময়, সঞ্জীব, অস্মিতা, সোহিনী, দুর্বা, নীল, বর্ণালী, অভিষেক, বিশ্বজিৎ, অর্পণ, অপরূপা, নির্মাল্য, শোভন, সিদ্ধার্থ এবং আরজে অর্ণব। একটি বিশেষ ভূমিকায় সুভাষ। গল্প ভালো লাগলে প্লিজ গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। শুরু হচ্ছে ডক্টর নির্মাল্য রায়ের লেখা শাগনিক সেনের ডিটেকটিভ কাহিনী রহস্য তরঙ্গ। চারজনে একসঙ্গে নৈনিতাল ঘুরতে গেছিল। 4 জন মানে শাগনিক, মেঘা, চিরকুট আর বিপ্রা। নৈনিতাল থেকে রানীক্ষেত, আলমোড়া সব কিছুই যাওয়া হয়েছিল দল বেঁধে। তবে সময়টা অগস্ট মাস বলে বৃষ্টি কিছুটা ভুগিয়েছে। একটা দিন হোটেলেই বন্দি থাকতে হয়েছে। কখনো দাবা খেলে, কখনো আড্ডা মেরে 4 জনের সময় ভালোই কেটেছে। কলকাতায় ফিরে রবিবারের অলস সকালে মোবাইলের ক্যামেরায় বন্দি সেই সব ছবিগুলোই মন দিয়ে দেখছিল চিরকুট। হঠাৎ ফোন বেজে উঠল। ফোনের ও প্রান্তে শাগনিক। এই চিরকুট, কি করছিস রে এখন? স্মৃতিরোমন্থন। তুই লালবাজার চলে আয়, এই 12টা নাগাদ চলে আয়। তোমার ফোন দেখেই বুঝেছি 12টা বাজতে আর বেশি বাকি নেই। ফাজলামো মারিস না, সুহাসদা ডেকে পাঠিয়েছে। রহস্য রহস্য গন্ধ পাচ্ছি। সে তো আমিও পাচ্ছি, না গেলে তো বোঝা যাবে না। এখন ফোন রাখছি, দেরি করিস না, চলে আয়। বেলা 12টা বাজার একটু আগেই দুজনে পৌঁছে গেল লালবাজার। সুহাস চেম্বারে একাই বসেছিলেন। চোখে মুখে চিন্তার ছাপ একেবারে স্পষ্ট। সুহাস বললেন, আরে বস, চা কফি কিছু বলি? আমি চা, চিরকুট কফি। কিন্তু রোববারের সকালে এত জরুরি তলব, ব্যাপারটা কি? পুলিশের আবার রোববার? আসলে খুব বিপদে পড়েই তোকে ডেকেছি। একের পর এক পুলিশ খুন হচ্ছে। গত 4 সপ্তাহে 8 জন।
তার মানে তো সিরিয়াল কিলিং। কোনো প্যাটার্ন আছে? একটাই কমন লিঙ্ক, সবাই পুলিশ। আর প্রতিটি খুন হচ্ছে মাঝরাতে, রাতের বিভিন্ন জায়গায় পেট্রোলিং করার সময়। কলকাতার কোনো বিশেষ অঞ্চলে? না না, উত্তর থেকে দক্ষিণ কলকাতা, এমনকি মধ্য কলকাতাও বাদ যায়নি। সে কি গো, তার মানে তো একেবারে তোমাদের নাকের ডগায়। তাহলে আর বলছি কি, প্রত্যেকেই ভয় কাঁপছে। সিসিটিভি ফুটেজ? আর এই শরীরে কোনো আঘাতের চিহ্ন পর্যন্ত নেই। তাহলে খুন কেন বলছো? স্বাভাবিক মৃত্যুও তো হতে পারে। প্রথমে আমিও তাই ভেবেছিলাম, এমনকি প্রথম 3 জনের ক্ষেত্রে আমরা পোস্টমর্টেমও করিনি। ভেবেছিলাম হার্ট অ্যাটাক। নাইট ডিউটি করতে করতে হার্ট অ্যাটাক নতুন কিছু নয়। কিন্তু এবার যেটা চিন্তার সেটা হলো, এত ঘন ঘন মৃত্যু সংবাদ পেয়ে সন্দেহটা দানা বাঁধে। সুবোধ, অনন্ত আর চয়নের ক্ষেত্রে পোস্টমর্টেম না করলেও আনিসুরের ক্ষেত্রে করি। ওর রক্তের নমুনায় স্টিকনিন পাওয়া গেছে। এরপর একে একে বলাই অনির্বাণ, রজত সবার ক্ষেত্রেই এই স্টিকনিন পাওয়া যায়। ভৈরবের মৃত্যু হয়েছে কাল মাঝরাতে, পোস্টমর্টেম রিপোর্ট এখনো আসেনি। দেখো, এই প্যাটার্ন দেখে তো বোঝা যাচ্ছে কিলারের টার্গেট পুলিশ, কিন্তু সিসিটিভি ফুটেজ আমি আরও একবার দেখতে চাই। সে ব্যবস্থা হয়ে যাবে। আর যারা মারা গেছেন তাদের ফ্যামিলি ডিটেলস, কোন ব্যাচের পাস আউট, কীরকম কেরিয়ার গ্রাফ, সব আবার জানতে হবে। এসব দিয়ে কি করবি? ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কথা তো বলতেই হবে। আর এমন হতে পারে যে খুনি সে হয়তো পুলিশ ফোর্সেই আছে। কি যা তা বলছিস? প্রফেশনাল রাইভালরি হতেই পারে, তার থেকে খুন কোনো নতুন ব্যাপার নয়। আচ্ছা, স্পটে কিছু পাওয়া যায়নি? ওসব সিনেমা উপন্যাসে হয়। যা যা পাওয়া গেছে সবই ওদের ব্যক্তিগত, যেমন ধর পার্স, রিস্টওয়াচ, টর্চ, এইসব আর কি। এই যে সিসিটিভি ফুটেজে কিছু আসছে না, তার মানে খুনি জানে কোন জায়গাগুলো ক্যামেরার আওতায় নেই। দেখ, সেই দিক দিয়ে ভাবলে সন্দেহ কিন্তু পুলিশ ফোর্সের দিকেই যায়। আর নয়তো যে ভেন্ডার এই সিসিটিভি লাগানোর বরাত পেয়েছিল তাদের সঙ্গেও কথা বলার দরকার। আচ্ছা, ওদের ডিটেলসও লাগবে। কেমন চিরকুট, নোট করছিস তো? আচ্ছা, শোনো না, পেট্রোলিংয়ের অন্যান্য পুলিশদের সঙ্গেও না কথা বলতে হবে। তারা কখন কিভাবে ডেড বডি দেখলো সেটাও আমাদের জানা দরকার। আজ বিকেলে ডাকবো সবাইকে। হ্যাঁ, হলে তো মন্দ হয় না। বাকি ডিটেলস আমি পাঠিয়ে দিচ্ছি। আর সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে এখনো দেখে যেতে পারিস। এখন কি সময় হবে? না, থাক, বিকেলেই দেখব। আগে একটু গুছিয়ে নিয়ে আমরা ব্যাপারটা, তাতে ওর কলিগদের ইন্টারোগেট করতেও সুবিধে হবে। ঠিক আছে, চা কফি এসে গেছে, আমি একটু বেরোবো রে। ওপর মহলের তলব মনে হয় এই নিয়েই। বেশ, তুমি তাহলে এসো সুহাসদা, আমরা বিকেলে আবার আসছি, ওই ধরো 5টা নাগাদ। দুপুরে শাগনিকের কসবার ফ্ল্যাটে আগে থেকেই চার মূর্তির দেখা করার কথা ছিল। মেঘা একটু আগে এসেছিল কারণ ওর কাছে এই ফ্ল্যাটের চাবি থাকে। আর বিপ্রা এলো 1:30 নাগাদ। দুটোর মধ্যে ঢুকে পড়ল শাগনিক আর চিরকুট। 4 জন একসঙ্গে লাঞ্চ সারল। বিপ্রাই কথা শুরু করলো। তার মানে আমাদের সিনেমা দেখার যে প্ল্যানটা ছিল সেটা ভেস্তে গেল, তাই তো? বৃষ্টি না হলেও মেঘা গর্জে উঠে বলল, কেন ক্যান্সেল কেন হবে? তুই আর আমি যাব। শাগনিক বুঝল এই সময় চুপচাপ থাকাই বুদ্ধিমানের কাজ, কিন্তু চিরকুট ফাঁদে পা দিল। বলল, আরে শহরে একের পর এক পুলিশ খুন হচ্ছে, প্রশাসনকে ডাইরেক্ট চ্যালেঞ্জ। এই সময় হাত পা গুটিয়ে বসে থাকা যায় বলো? সেই তো, কথা দিয়ে কথা না রাখাটাই তো গোয়েন্দাদের ধর্ম। এই কাজটা কালও করতে পারতে তোমরা। এখন প্রতিটা মুহূর্ত আমাদের কাছে ইম্পর্ট্যান্ট। বিপ্রা, তুই ফালতু সময় নষ্ট করছিস কিন্তু। আমি ক্যাব বুক করে নিয়েছি, আর 8 মিনিট দেখাচ্ছে। চল আস্তে আস্তে এগোই। আর আসল নাটের গুরুকে দেখ, কেমন খবরের কাগজে মুখ ঢেকে বসে আছে। দুটোই শয়তান। এই বলে সজোরে দরজাটা বন্ধ করে বেরিয়ে গেল মেঘা আর বিপ্রা। এতক্ষণে মুখে শব্দ ফুটল শাগনিকের।
বাঁচা গেল। তোমাদের বিয়েটা যেন কবে? দেরি আছে, মাস সাতেক। এই কেন বলতো? তারপর আর গোয়েন্দাগিরি করতে পারবে বলে মনে হয় না। বাজে বকা ছেড়ে চল কেসটার ভেতরে ঢুকি। খুনির মোটিভ কিন্তু আমার যা মনে হয় প্রতিহিংসা। আর আর খুনি কলকাতাতেই থাকে, নইলে বেছে বেছে কেন কলকাতার পুলিশদেরই খুন করতে যাবে? এই ব্যাপারটায় আমি তোর সঙ্গে একমত হতে পারলাম না। হয়তো কলকাতার পুলিশ খুন হলে মিডিয়ায় ব্যাপারটা নিয়ে বেশি লেখালেখি হবে, সেই কারণেও করতে পারে। আর খুনি জেলার হতেও পারে, যে কারণে তার এই প্রতিহিংসা, সেই কারণটা হয়তো এই শহরের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত। রাইট, সেটাও হতে পারে। তবে পুলিশের গ্রুপ থেকে একটা পুলিশ আলাদা হচ্ছে কিভাবে? নইলে তো সে খুন হতো না। না, তোর ইঙ্গিতটা আমি বুঝেছি। হয়তো এরা পুলিশের কোনো দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছে, তার কারণেই হয়তো এদের সরিয়ে ফেলা হচ্ছে। হ্যাঁ, এটা হওয়া কোনো আশ্চর্যের নয়। তবে কাক হয়ে কাকের মাংস খাবে, এই জায়গাটাতেই তো খটকা লাগছে আমার। আর তেমন কিছুর গন্ধ থাকলে সুহাসদা কি যেচে তোমাকে এই কাদাটা ঘাঁটতে দিত? হয়তো ও জানেই না। না না, পুলিশের বড় কর্তা কিছু আঁচ করতে পারবে না, এটা আমি মানতে পারছি না। কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল আছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখতে হবে। কিরকম? দেখো, পুলিশ মানেই সরকারি গুন্ডা। হুম, সবাই নয়। এক্স্যাক্টলি, যারা নয় তাদের সরিয়ে দেওয়া হলো। সুহাসদা হয়তো বুঝতে পারছে যে পুলিশ এটার তদন্ত ঠিকভাবে করতে পারবে না, তাই হয়তো তোমায় বেছে নিল। না, মনে হয় না। সুহাসদার চাকরিটা কি বাঁচবে তাহলে? যাকে চল, রেডি হয়নি, বেরোতে হবে। চলো। বিকেল 5টায় লালবাজার পৌঁছে গেল শাগনিক আর চিরকুট। সুহাসের চেম্বারে প্রচুর পুলিশের ভিড়। সুহাস একে একে সব্বাইয়ের সঙ্গে আলাপ করিয়ে দিল শাগনিক আর চিরকুটের। এই ঘরে সেই সব পুলিশ অফিসারদের ডাকা হয়েছে যারা এই খুন হয়ে যাওয়া মানুষদের সঙ্গে সেই রাতে সহকর্মী ছিলেন। সুবোধ প্রামাণিক খুন হয়েছিল পাটুলি এলাকায়। ওর সঙ্গে ছিলেন অজয় সর্দার, ব্রজলাল চাকি আর ড্রাইভার নীলেশ। এদের তিনজনের বক্তব্য মোটামুটি একই রকম। তিনজনই বলছেন, আমরা গাড়িটা এক জায়গায় পার্ক করে গাড়িতেই বসে থাকি, চোখ লেগে এলে হাঁটাহাঁটিও করি। তো সেদিনও সব ঠিকই চলছিল। সুবোধটা একটু মাঠের দিক দেখে প্রস্রাব করতে গেল, তো ফিরতে দেরি করছে দেখে ফোন করা হয়েছিল, ফোনটাও বেজে গেল। তারপর আমরা সবাই মিলে খুঁজতে বেরোলাম। দেখলাম মাঠের ওপর মুখ থুবড়ে পড়ে আছে সুবোধবাবু। সঙ্গে সঙ্গে সেখান থেকে তুলে সোজা এমআর বাঙ্গুর হসপিটাল। ডাক্তার বলল অনেকটাই দেরি হয়ে গেছে। সুবোধের হার্টের সমস্যা ছিল, আমরা ভেবেছিলাম হার্ট অ্যাটাকই হয়েছে। অনন্তের ক্ষেত্রেও ঘটনাটা মোটের ওপর একই রকম, শুধু জায়গাটা আলাদা। উত্তর কলকাতার দক্ষিণ দমদম এলাকায় প্রায় একই ঘটনা ঘটেছে। চয়নের ব্যাপারটা একটু আলাদা। চয়ন মূলত ড্রাইভার। ও রাতে গাড়ি নিয়ে একা ফিরছিল বাইপাস ধরে, কারণ ওর মায়ের শরীরটা হঠাৎ খারাপ হয়। গাড়ির মধ্যেই হার্ট অ্যাটাক। মাঝ রাস্তায় ওরকম একটা গাড়ি পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষদের সন্দেহ হয়। বেগবাগান থানার এসআই মনোজ সরকার বললেন, আমার কিছু বলার আছে। হ্যাঁ বলুন। দেখুন, আনিসুর খুব ভালো স্বভাবের ছেলে ছিল। ওর সঙ্গে কারো কোনো ঝামেলা হতে পারে না। ওকে মেরেছে মানে কিলার যে কোনো কারণে পুলিশদের টার্গেট করছে। এইভাবে চলতে থাকলে আমরাও যে কোনো দিন খুন হয়ে যেতে পারি। ওর সেদিন ভিআইপি ডিউটি ছিল। পরের সপ্তাহে দেশের বাড়ি মুর্শিদাবাদ যাবে বলে সেদিন যেচে নাইট ডিউটি নিল। এগুলো তো কিলারে জানার কথা নয়। যদি না সর্ষের মধ্যেই ভূত থাকে। কি হেয়ালি করছেন শাগনিক? মানে যদি না খুনগুলোর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পুলিশদের কেউ জড়িত থাকে। অসম্ভব। আমি বললাম না আপনাকে, ওর কোনো শত্রু নেই। আনিসুর ছিল অজাত শত্রু। আচ্ছা, বলাই, অনির্বাণ আর রজত এরাও কি একইভাবে মাঠে বা কাছাকাছি কোথাও টয়লেট করতে গিয়েই মারা গেছেন? একমাত্র ব্যতিক্রম রজত।
ওর খুব চায়ের নেশা। শ্যামবাজার চত্বরে একটা দোকানে চা আর ডিম সেদ্ধ খেতে গেল, খেয়ে ফিরল, গাড়িতে এসে বসতে গেল। কেমন যেন খিঁচুনির মতো হতে লাগলো, সারা শরীর অসাড় হয়ে গেল। ওর হাতে একটা জলের বোতল ছিল, চোখে মুখে জলের ছিটে দিতে দিতে আরজি কর মেডিকেল কলেজে নিয়ে গেলাম। ততক্ষণে সব শেষ। সুহাসদা, এদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কাল কথা বলবো। বেশ, শোন, এই ফাইলটায় সব রেডি করে দিয়েছি। আর ওই চা ডিম যে বিক্রি করতো তাকে কাল সকালে একটু তুলে আনতে হবে, একটু কথা বলতে হবে। তোর কি মনে হয় ওই চায় বিষ মিশিয়েছে? না বোধ হয়। তাহলে এতগুলো জায়গায় পুলিশ খুন হচ্ছে কিভাবে? তবু একটু কথা বলতে চাই। আপনারা আসতে পারেন, আমার আপাতত আর কিছু জিজ্ঞেস করার নেই। আবার যদি দরকার হয় পরে কথা বলবো, কেমন? ওরা চলে যেতেই চিরকুট কথা শুরু করলো। এদের কেরিয়ার ডিটেলসও লাগবে আমাদের। ওই ফাইলেই সব আছে। এমনি এদের কোনো খারাপ রেকর্ড নেই, তবে জয়ন্ত একবার এক লেডি কনস্টেবলকে ফিজিক্যালি হ্যারাস করেছিল বলে ওকে ক্লোজ করা হয়েছিল। বাকিটা তুই একবার দেখে নিস শাগনিক। হ্যাঁ, নিশ্চয়ই সুহাসদা। তবে এখন একবার সিসিটিভি ফুটেজগুলো দেখব। বেশ, তাহলে চল। সেখান থেকে লিফটে করে সোজা 3rd ফ্লোর। সেখানেই রেকর্ড রুমে সবটা সামলায় ডেভিড। একের পর এক ঘটনার সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো শাগনিক আর চিরকুট। না, সত্যিই তেমন কিছু পাওয়া গেল না। বেশ খানিকটা হতাশা নিয়েই লালবাজার থেকে বেরোলো দুজনে। গাড়ি স্টার্ট দিল। বেশ কমপ্লিকেটেড কেস, মনটা খিঁচড়ে গেল। বিপ্রাদের একবার ফোন করে দেখতো শো শেষ হলো কিনা, কোথায় আছে এখন। সেরকম হলে বাইরে একসঙ্গে ডিনার করে ফিরব। ভোরবেলা ঘুম ভাঙলো সুহাসদার ফোনে। হ্যাঁ, সুপ্রভাত বলতে পারছি না। আরও একটা মার্ডার, এবার মেটিয়া বুরুজে। 5 মাস আগে ছেলেটার বিয়ে হলো, নাম তপন, বাড়ি সোদপুর। কিছু একটা কর ভাই, এবার তো চাকরিটা যাবেই, সেই সঙ্গে পুলিশ ফোর্সের মধ্যে বিদ্রোহ শুরু হয়ে যাবে। হ্যাঁ, কি বলি বলো তো, আমি তো কাল থেকে কাজ শুরু করলাম সবে, আর যেরকম বুঝছি একটু সময় লাগবে। তাড়া দিলে আমি পারবো না সুহাসদা। কিন্তু এর মধ্যে তো আরো কিছু প্রাণ চলে যাবে। সেটা তো আমিও বুঝছি, কিন্তু আমি তো এখনো পজিটিভ কোনো ক্লু পাইনি। আজ ভিকটিমদের বাড়ি যাব, ওদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কথা বলবো, দেখি সেখান থেকে যদি কোনো ক্লু পাওয়া যায়। আচ্ছা, তোর কি মনে হয় এটা কোনো গ্যাং করছে নাকি কোনো একজন ব্যক্তি? না, গ্যাং না, তাহলে কিছু না কিছু ভুল তো করতোই। আচ্ছা, একজনের পক্ষে সম্ভব এইভাবে ঘুরে ঘুরে কলকাতার বিভিন্ন অঞ্চলে এইভাবে খুন করা? মাস্টার মাইন্ড একজনই, সে হয়তো হেল্প নিচ্ছে কারোর। আমি আমার খোঁচরদের কাজে লাগিয়ে দিয়েছি ইতিমধ্যে, তেমন কোনো খবর পেলে আমায় জানাতে বলে দিয়েছি। মানে কোনো নতুন লোক যদি এলাকায় আসে কিংবা কোনো মানুষের সন্দেহজনক ঘোরাফেরা আমাকে জানাবে। আচ্ছা রাখি। ও হ্যাঁ, আর যেটা বলার ছিল তা হলো তপনের ব্লাডেও কিন্তু স্টিকনিন পাওয়া গেছে। হ্যাঁ, এটাই প্রত্যাশিত। সন্ধ্যের দিকে সময় পেলে তোমার অফিসে একবার ঢু মারবো। তবে কি জানো তো, এতগুলো বাড়িতে যাওয়া সময় পাবো বলে মনে হয় না। দেখা যাক। সকাল 10টায় ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ল শাগনিক আর চিরকুট। গন্তব্য কল্যাণী। অনন্তর বাড়ি কল্যাণী সেন্ট্রাল পার্কের কাছে। বাড়িতে বৃদ্ধ মা বাবা, বউ সরকারি স্কুলের শিক্ষিকা, ছেলে ক্লাস 10-এ পড়ে। ওর স্ত্রী অপর্ণা আজ স্কুল ছুটি নিয়েছে শাগনিক আর চিরকুট আসবে বলে। কথা শুরু হলো। দেখুন, আমি তো আর কিছু ফিরে পাবো না, কিন্তু আর কোনো সন্তান যেন বৃত্তিহারা না হয় সেটা দেখুন। অবশ্যই। আচ্ছা, ওনার মধ্যে কি কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন? না না, বরং ছুটির দিনগুলো পাপনকে পড়ানো শুরু করেছিল। ও
এর পরের বছর মাধ্যমিক দেবে। অফিসে বা পাড়ায় বা পরিবারে কারোর সঙ্গে কোনো ঝামেলা ছিল কি? না, তেমন কিছু নয়। আগের বসের সঙ্গে খুব খিটিমিটি লেগে থাকতো। এই বস মানে দুলাল বাবু তো খুব ভালো মানুষ। পাড়ায়ও তেমন কারোর সঙ্গে মেশে না, পাড়ায়ও তেমন সময় দিতেই তো পারে না। আচ্ছা, আপনার সঙ্গে সম্পর্ক কেমন? 7 বছর প্রেম করে বিয়ে করেছি। কেমন একটা টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছিলাম দুজনে দুজনের কাছে। এখন বুঝতে পারছি কি হারিয়েছি। কথাগুলো বলতে বলতে চোখের জল সামলে নিলেন অপর্ণা। কল্যাণী থেকে গাড়ি নিয়ে সোজা নৈহাটি। সুবোধের বাড়ি নৈহাটি স্টেশনের কাছেই। বিপত্নিক সুবোধের মেয়ে শুভ্রা বিয়ে করে বাবার কাছেই থাকত। ওর বর সুভাষ পেশায় ডাক্তার। সুভাষ বাড়ি ছিল না, তাই কথা শুরু হলো শুভ্রার সঙ্গেই। মার মৃত্যু হয়েছিল কবে? আমার বিয়ের আগের বছর। মার ব্রেন টিউমার হয়েছিল, সার্জারি করা হয়, তারপর কন্ডিশন আরও খারাপ হয়। বাবার কি কোনো শত্রু ছিল? তা তো ছিলই। কাকুদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো না। উত্তরপাড়ায় বাবার পৈতৃক বাড়ি। ঠাকুরদা মারা যাওয়ার পর ঠাকুমাকে দিয়ে কাকুরা বাড়িটা লিখিয়ে নেয়। বাবা খুব আঘাত পেয়েছিল। ঠাকুমা যতদিন বেঁচে ছিল বাবা ওই বাড়ি যেত, আমরা যেতাম না। মার অসুস্থতার খবর পেয়ে একবার দেখা করতেও আসেনি ওরা। আচ্ছা, অফিসে কারোর সঙ্গে কোনো ঝামেলা? সম্প্রতি বাবা খুব অল্পেই ধৈর্য হারিয়ে ফেলতেন। মা মারা যাওয়ার পরেই এটা আমরা বুঝতে পারি। অফিসেও 2-1জনের সঙ্গে ফোনে ঝামেলা করতে শুনেছি। আমি এসব নিয়ে জিজ্ঞাসা করিনি কখনো। সুবোধবাবুর বাড়ি থেকে বেরোতে দুপুর 2টো বেজে গেল। সুরুচি হোটেলে মাছ ভাত দিয়ে দুপুরের লাঞ্চ সেরে এবারের গন্তব্য অনন্ত হালদারের বাড়ি। বাড়ি শ্যামনগরে। বাড়ির অবস্থা বেশ জরাজীর্ণ। বাড়িতে একজনই মানুষ, অনন্ত হালদারের স্ত্রী তপতী। ওরা নিঃসন্তান। দিনের বেলায় ঘরে আলো জ্বালাতে হয়। 4তলা বাড়ির 1তলা ভাড়া নিয়ে থাকেন তপতী। আপনাদের সম্পর্ক কেমন ছিল? ভালো নয়। ওই বাড়িতে বিশেষ আসতো না। মাসে একবার টাকা দিতে আসতো। ও আর একজনের সঙ্গে থাকতো। কি নাম? বিপাশা। কলকাতায় ওনার ফ্ল্যাট আছে। পেশায় সাংবাদিক। ওনার সঙ্গে লিভ ইন করতেন। দোষ আমার, আমি সন্তান দিতে পারিনি। আমি উর্বর নই। আচ্ছা, কিছু যদি মনে না করেন, এখন আপনার চলছে কি করে? পেনশন এখনো শুরু হয়নি। ব্যাংকে যা আছে তাই দিয়েই চলে যাচ্ছে। একা মানুষ, তেমন আর কি খরচা। সেখান থেকে সোজা ডানলপ। রজত এখানেই একটা হাউজিং কমপ্লেক্সে থাকতো। বিয়ে করেনি। আদিবাড়ি মালদহে। এখানে 2 ভাই থাকতো, একটা 2 কামরার ফ্ল্যাটে। ছোট ভাই রূপক মাস্টার্স করছে কেমিস্ট্রিতে। সেদিন ইউনিভার্সিটি অফ নিয়ে অপেক্ষা করছিল সাগনিক আর চিরকুটের জন্য। ঘড়ির কাঁটায় তখন 5টা। রূপকের সাথে কথা শুরু হলো। কাউকে কি সন্দেহ হয় তোমার? দেখুন, দাদার পেশাদার জীবন নিয়ে আমার একদম কৌতূহল ছিল না। আর আমার কেন জানি না ছোটবেলা থেকেই এই পেশার প্রতি একটা অশ্রদ্ধা কাজ করে। না মানে, দাদা কি তেমন কোনো কাজ করেছিল যে তাকে অশ্রদ্ধা করতে হয়? দেখুন, মানুষটা বেঁচে নেই। ওকে আমি প্রচণ্ড ভয় পেতাম। বেঁচে থাকতেই যখন কোনো প্রতিবাদ করতে পারিনি, আর এখন এসব নিয়ে বলে কি হবে? মৃত্যু মানুষকে মহান করে দেয় শুনেছি। আমার বাবাও পুলিশে ছিলেন। বাবা বা দাদা কেউই আমার জীবনের আদর্শ মানুষ নন। 1-2 ঘটনা কি বলা যায় যাতে আমরা খুনিকে ধরতে পারি? দেখুন, আমি মনে প্রাণে চাই যেন অসৎ পুলিশ অফিসার আরও খুন হোক। আমি সরি, আমি আপনাদের কোনো সাহায্যই করতে পারছি না। সেখান থেকে সোজা চয়নের বাড়ি, মানে যাদবপুর। চয়নের মাও মারা গেছেন ওর মারা যাওয়ার মাসখানেকের মধ্যে। বাড়িতে শুধু বৃদ্ধ বাবা, বয়স 70-এর কাছাকাছি।
চেহারায় বেশ একটা ব্যক্তিত্ব রয়েছে। বলুন বলুন কি জানতে চান? চয়নের কি কোনো শত্রু ছিল? না, আমার জানা নেই। আচ্ছা, ওকে কারা মারতে পারে বলে আপনার ধারণা? সত্যি বলছি, আমার ভাবনার বাইরে। ও পুলিশ হলেও মেইনলি ড্রাইভার। 1 পয়সাও ঘুষ খায়নি কখনো। কারোর সঙ্গে উঁচু গলায় কথা বলতো না। কোথা থেকে যে কি হয়ে গেল। সন্ধ্যে 7টা নাগাদ পৌঁছলো পার্ক সার্কাস, আনিসুরের বাড়ি। শাগনিক আর চিরকুটকে দেখা মাত্র পাড়ার লোকজন জড়ো হয়ে গেল। বোঝা গেল আনিসুর খুব জনপ্রিয় ছিল পাড়ায়। সবার একটাই দাবি, খুনিকে ধরতেই হবে। ওর আব্বা তাও কিছু বলল, আম্মির চোখের জল থামছিলই না। বলাইয়ের স্ত্রী মন্দিরে জানিয়েছিল সন্ধ্যের আগে বাড়ি ফিরতে পারবে না, তাই ওদের সন্তোষপুরের ফ্ল্যাটে শাগনিকরা যখন ঢুকলো তখন রাত 8টা। কথা শুরু হলো। মেয়ের বয়স কত? 7 বছর। আপনার মা কি সঙ্গেই থাকেন? না, আমাদের দেশের বাড়ি চাকদা। মা বাবাকে এনে রাখলাম এখানে। আমি আসলে একা সব পেরে উঠছি না। চা খাবেন? না, একটু আগে রাস্তা খেয়ে ঢুকলাম। বলুন, কি জানতে চান? থ্যাংক ইউ। কাউকে সন্দেহ হয় আপনার? না। আচ্ছা, কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন বলাই বাবুর মধ্যে? একটু রেগে যাচ্ছিল। মেয়ে ওর প্রাণ, ওর গায়েও হাত তুলেছে এর মধ্যে। কাজের স্ট্রেস খুব বাড়ছিল। কোনো বিশেষ মানুষের কারণে কি স্ট্রেস বাড়ছিল? এমএলএ সুধাংশু ব্যানার্জি মাঝে মাঝে ফোন করে খুব অপমান করত। এসব তো ওদের লাইনে লেগেই ছিল। এবার গন্তব্য ডায়মন্ড হারবার, অনির্বাণ সান্যালের বাড়ি। রাত তখন প্রায় 10:30। ওর স্ত্রী 10টার পরেই সময় দিয়েছিলেন, কারণ বাড়িতে উনি গান শেখান। সেখানেই 10টা বেজে যায়। কথা শুরু করলেন গায়ত্রী নিজেই। আমি জানি আপনারা কেন এসেছেন। আমি খুব একটা উপকার বোধহয় করতে পারবো না। সারাদিনে আমাদের কথাই হতো না। দুজনের দুটো আলাদা জগৎ। মেয়ে দিল্লিতে মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশুনো করছে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। আমরা 3জন 3টে আলাদা গ্রহের বাসিন্দা। বুঝলাম। আচ্ছা, কোনো অস্বাভাবিক আচরণ খেয়াল করেছিলেন বা কারোর সাথে কোনো শত্রুতা? না, এমনিতেও ও খুব একটা কথা বলতো না, তাই ওকে বোঝা খুব মুশকিল ছিল। আর এই লাইনে কাজ করছে অথচ শত্রু থাকবে না, এটা আবার হয় নাকি? রাস্তার আলোগুলো যেন একটু মৃদু হলেই ভালো হতো। শাগনিক আর চিরকুট দুজনেই আজ শারীরিক আর মানসিকভাবে বিধ্বস্ত। সারাদিনের এই শ্রম বোধহয় পুরোটাই জলে গেল। কোথাও কোনো আশার আলো নেই। চিরকুট গাড়ি স্টার্ট দিল। FM চ্যানেলে কিশোরের কণ্ঠে, ও এক দোস্ত जो मुझको खुदा सा लगता है। এটা কি অনুরোধের আসর? এই নেকা আর যেটার নাম কিনে চিরকুট? আর যে কি আশা, আমার কিন্তু বেশ ভালো লাগে ওকে। চ্যানেল চেঞ্জ কর। সব বক বক করছে আবল তাবল। চেঞ্জ কর। আরে রিকোয়েস্টের শো তো, এরপরেই গান। নমস্কার, আমি সাগর বোস বলছি, কলুতলা থেকে। কলারের ভয়েসটা কেমন একটু মেটালিক না? শো রেগুলার শুনি। হ্যাঁ, এই ভদ্রলোক প্রায় ফোন করেন। ভোকাল কর্ডে বোধহয় ক্যান্সার হয়েছিল, ল্যারিংসের অনেকটা কেটে বাদ দিতে হয়েছিল। ও আচ্ছা। আলো আধারের বুক চিরে গাড়ি এগিয়ে চলল। লক্ষ্য শাগনিকের কসবার ফ্ল্যাট। আজ শুধু শরীর নয়, মনটাকেও যেন টেনে নিয়ে যেতে হচ্ছে। একটা মৃদু আলো রেখাও যদি দেখা যেত সিরিয়াল কিলিংয়ের এই খেলাতে, তাহলে বিপক্ষ হিসেবে নেমে পড়া যেত। শাগনিক আর চিরকুট দুজনেই যেন রিজার্ভ বেঞ্চের প্লেয়ার। মাঝরাতে সুহাসদার ফোন। কলুটোলা স্ট্রিটের কাছে আবার এক পুলিশ খুন হয়েছে। ওনার বাড়ি উল্টোডাঙায়। বয়স 40-এর কাছাকাছি। কয়েক মাস আগে ওর স্ত্রী আত্মহত্যা করেন। বাড়িতে ওর বিধবা মা ছাড়া কেউ নেই। ভদ্রলোকের নাম সুনন্দ তালুকদার।
চিরকুটকে নিয়ে বেরিয়ে পড়ল শাগনিক। স্পটে যখন পৌঁছলো তখন ভোরের অভিমানী আলো একটু একটু করে আকাশকে ছুঁয়েছে। মিডিয়া উপচে পড়েছে। সুহাসদা সেই সব সামলাচ্ছে দেখে কিছুটা নিশ্চিন্ত হলো শাগনিক। কিছুক্ষণের মধ্যেই ফরেন্সিক টিম চলে এলো। মৃত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই, শুধু মুখ থেকে গাঁজলা মতো কিছু একটা বেরিয়েছে। বুক পকেটের মোবাইলটা রাস্তায় পড়ে আছে, সঙ্গে একটা জলের বোতল। মনে হয় রাস্তার কোনো দোকান থেকে কেনা। শাগনিক ফরেন্সিক টিমকে বলল, ভালো কথা, জলের বোতলটা নিতে ভুলবেন না। স্যার, ওতে জল তো নেই। হ্যাঁ দেখেছি, তবু জলের বোতলটা নেবেন। বডি পোস্টমর্টেম করতে পাঠানো হলো। মিডিয়ার ভিড় একটু কমতেই সুহাসদার দিকে এগিয়ে গেল শাগনিক আর চিরকুট। কিছু বলবি শাগনিক? একটু এদিকটা এসো, আমি আরেকবার সিসিটিভি ফুটেজগুলো দেখব। কেন রে, কিছু ক্লু পেলি? না তা ঠিক না, তবু আরে আগে তো অফিসে চ। খুব হেল্পলেস লাগছে রে, এইভাবে একের পর এক তাজা প্রাণ ফোর্স থেকে অফ হয়ে যাচ্ছে, আর আমি কিছুই করতে পারছি না। হ্যাঁ যাকে, ব্রেকফাস্টটা করে নে আগে, তারপর যা করার করবি। কচুরি, জিলিপি আর চা সহযোগে ব্রেকফাস্ট সারল তিনজনে। তারপর শাগনিক আর চিরকুট ঢুকলো লাইব্রেরি রুমে, যেখানে সিসিটিভি ফুটেজগুলো রাখা আছে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো দুজনে। আচ্ছা চিরকুট, বল দেখি কি কি কমন আছে প্রত্যেকটা মার্ডার স্পটে? একটু ভালো করে ভেবে বল। কমন, এক জায়গা ছাড়া সব জায়গাতেই টর্চ ছিল, প্রত্যেকের মোবাইল রাস্তায় পড়েছিল, আর জলের বোতল ছিল। রাইট, এই জলের বোতলগুলো কিন্তু দোকান থেকে কেনা, মানে মিনারেল ওয়াটারের বোতল, বাড়ি থেকে আনা জলের বোতল নয়। দ্যাট ইজ দ্য পয়েন্ট। কিন্তু জলের বোতলগুলো তো বিভিন্ন দিন বিভিন্ন জায়গা থেকে পাওয়া। সেখানেই হিসেবটা মিলছে না। কেন? যদি আমি ধরেও নিই জলের বোতলে বিষ মেশানো রয়েছে, তাহলে সেই জলের বোতল তো দোকানে আরও আছে। কোনো হকার হয়তো বেঁচে চলেছে, যাকে সিসিটিভিতে দেখা যাচ্ছে না। সে জানে কোথায় কোথায় সিসিটিভি আছে। যে ক্রাইমটা করছে সে নিজেকে আড়াল করতে জানে। বেশ, যদি তাই হয় তাহলে ওকে তো অন্য পুলিশদেরও দেখার কথা। মনে আছে প্রথম দিন কি বলেছিল সুহাসদা? প্রথম দিন প্রস্রাব করতে গিয়ে ফিরছে না বলে বাকিদের সন্দেহ হয়। মানে যে ঘাতক সে কোনো না কোনোভাবে পুলিশদের ফলো করছে। যখন দেখছে কেউ বাকিদের থেকে আলাদা হচ্ছে আর সে এমন কোনো জায়গায় যাচ্ছে যেটা সিসিটিভি ফুটেজের মধ্যে আসবে না, তখন তার কাছে সেই হকার হাজির হচ্ছে। আর অধিকাংশ পুলিশের স্বভাব বিনে পয়সায় জিনিস কেনা হকারদের কাছ থেকে। খাওয়ার জল তো সবার লাগেই, ব্যাস এই টোপে যারা পা দিচ্ছে তারাই শেষ। তার মানে তুমি বলতে চাইছো জলের মধ্যেই বিষ, তাই তো? তাই তো মনে হয়, কিন্তু তাহলে কি এমন হকার প্রচুর আছে কলকাতা জুড়ে? বলা মুশকিল। একজনের কাজও হতে পারে, কারণ খেয়াল করে দেখ, একদিনে কিন্তু দু জায়গায় খুন হচ্ছে না। আচ্ছা চল একবার সুহাসদার সঙ্গে দেখা করে আসি। কোনো মন্ত্রী ফোনে বেশ ঝাঁঝালো কথা বলছে সুহাসদাকে, সেটা বোঝা গেল। মুড তো সেই ভোররাত থেকেই অফ। ফর্সা মানুষ, কান গলা সব এতটাই লাল যেন মনে হচ্ছে রক্ত ঠিকরে বেরোবে। ওরা ঢুকতেই বলল, মাঝে মাঝে মনে হয় এই চাকরিটাই ছেড়ে দেব। এই বয়সে এত অসম্মান আর নেওয়া যাচ্ছে না রে শাগনিক। যাকে
কিছু পেলি? নিশ্চিত নই, তবে সোর্স অফ পয়জনিংটা মনে হয় ধরতে পেরেছি। কি সেটা? জলের বোতল। হোয়াট? তোমায় একটা সার্কুলার জারি করতে হবে ইমিডিয়েটলি। কি? কোনো পুলিশ এখন বাইরের কোনো দোকান বা হকারের থেকে জল খাবে না। বাড়ি থেকে জলের বোতল নিয়ে আসতে পারে, অফিস থেকে জল নিয়ে যাবে, কিন্তু বাইরে থেকে কোনো জলের বোতল কিনবে না বা কেউ দিলেও খাবে না। শুধু জল নয়, অন্য কোনো খাবারও বাইরের খাবে না আপাতত। এতে খুনি ধরা পড়বে? সেটা অত সহজ হবে না, তবে এই যে পরপর পুলিশ অফিসার মারা যাচ্ছে সেটা হয়তো আটকানো যাবে। বুঝলাম না। দেখো সুহাসদা, প্রত্যেকটা স্পটে আমরা কিন্তু জলের বোতল পাচ্ছি, মানে মিনারেল ওয়াটারের বোতল। অথচ সেই পুলিশ যখন সিসিটিভি ফুটেজের বাইরে যাচ্ছে, অর্থাৎ টয়লেট করতে যাচ্ছে বা ধরো স্মোক করতে যাচ্ছে, তখন কিন্তু তার হাতে জলের বোতল ছিল না। কিন্তু মজার ব্যাপার হলো, জলের বোতল যে দিচ্ছে তাকে কিন্তু ফুটেজে দেখা যাচ্ছে না, কারণ সে জানে কিভাবে সিসিটিভি এড়ানো যায়। ঠিকই বলেছিস, কিন্তু জল বা খাবার না হয় খেলো না। ক্রিমিনালকে ধরতে না পারলে ক্রাইম কিন্তু বন্ধ হবে না। এরকম জলের বোতল তো প্রচুর লোক বেচে, সবাইকে তো আর অ্যারেস্ট করা যাবে না। ওদেরও ইউনিয়ন আছে, তখন এটা আবার একটা পলিটিক্যাল ইস্যু হয়ে যাবে। আরে অ্যারেস্ট করতে তো বলছি না সুহাসদা। শাগনিকদা, আমার মনে হয় সিসিটিভির ম্যাপিং যারা করেছে বা যে ভেন্ডারের কন্ট্রাক্ট পেয়েছে তাদের সঙ্গে আমাদের কথা বলাটা একটু দরকার। হ্যাঁ সুহাসদা, এটা খুব ইম্পর্ট্যান্ট। ম্যাপিং তো করে আমাদের আইটি সেল। তাদের প্রত্যেকের সঙ্গে আজ আমাদের কথা বলতে হবে। প্রয়োজনে এক্সিস্টিং প্ল্যান চেঞ্জ করতে হবে। কেউ যদি ছুটিতেও থাকে তাকে আজ ডেকে পাঠাও পজিটিভলি। সেটা আমি দেখে নিচ্ছি, কিন্তু ভেন্ডার বোধ হয় চন্দননগরের। ওদের ডেকে পাঠাই? ওদের কোনো খবর দেবে না, আমরা না বলেই যাব। আমরা আসলে কাউকেই সন্দেহের বাইরে রাখতে পারছি না সুহাসদা। ক্রিমিনালকে ধরার চেয়েও অনেক বেশি জরুরি যেভাবেই হোক এই মৃত্যু মিছিলটাকে আটকানো। রাইট। আচ্ছা, আমরা একটু বাড়ি যাব, ওখান থেকে সোজা চন্দননগর। তুমি ডিটেলস পাঠিয়ে দিও। সন্ধে ফিরে তোমার আইটি সেলের স্টাফদের নিয়ে বসবো, কেমন? সবাই যেন থাকে, এটা একটু তোমাকে ম্যানেজ করতে হবে। বেশ, তাই হবে। দুপুরে চিতল মাছের মুইঠা সহযোগে লাঞ্চ সেরে শাগনিকার চিরকুট বেরিয়ে পড়ল চন্দননগরের উদ্দেশ্যে। পৌঁছতে প্রায় ঘন্টা দেড়েক লাগলো। ভেন্ডারের নাম লাইট হাউস এন্টারপ্রাইজ। দীপক দাস কোম্পানির মালিক। বছরখানেক আগে তার স্ট্রোক হয়, এখন শয্যাশায়ী। ওর দুই ছেলে ব্যবসা সামলায়। বড় ছেলে দেবব্রত, ডাকনাম দেবু, আর ছোট ছেলে দীপ্ত প্রকাশ, ডাকনাম দীপু। খুব বেশি দিনের ব্যবসা নয়, ক্রেডেন্সিয়ালও তেমন কিছু নয়। টেন্ডার পেল কী করে সেই সব নিয়ে প্রশ্ন তুলছিল চিরকুট। শাগনিক ব্যাপারটাকে খুব একটা পাত্তা না দিয়ে বলল যে, দেখ, দপ্তরের দুর্নীতি নিয়ে তদন্ত করা আমাদের কাজ নয়। আমাদের শুধু দেখতে হবে এরা কোনোভাবে খুনিকে হেল্প করছে কিনা। প্রথমে দেবুকে জেরা শুরু করলো শাগনিক। আচ্ছা, আপনাদের কত বছরের বিজনেস? বাবার বই খাতার দোকান ছিল, এই বিজনেস বছর চারেক হবে। আপনারা কি সিসিটিভি ম্যাপিং করেছিলেন, মানে কলকাতার কোথায় কোন সিসিটিভি থাকবে সেটার? হ্যাঁ, তবে লালবাজার আইটি সেলের বিনোদবাবু আমাদের সঙ্গে বসে নকশা করছিলেন। ওনার টিমে আরও 2-3 জন ছিলেন। নাম কি বলতে পারেন? না, নামগুলো তো মনে নেই স্যার, তবে প্রাইমারি নকশায় যেটা ছিল তার কয়েকটা বদল হয়েছিল। কোথায় কোথায় বদল হয়েছিল? হাইল্যান্ড পার্ক, রাইটার্স বিল্ডিং, গড়িয়া বাস স্ট্যান্ড, আর বোধহয় চিনার পার্ক। আচ্ছা, আপনার ভাই মানে দীপুকে একটু পাঠিয়ে দিন তো। আচ্ছা আচ্ছা, বসুন, আমি পাঠিয়ে দিচ্ছি। অফিসের এক কর্মী এসে চা বিস্কিট দিয়ে গেল। চিরকুট চায়ে চুমুক দিয়ে ভাবভঙ্গিতে বুঝিয়ে দিল চাটা খুব মিষ্টি। শাগনিক আজকাল আবার চিনি ছাড়া চা খায়।
দীপু ঘরে ঢুকলো। বসুন। আচ্ছা, আপনাদের অফিসে এমন কোনো কর্মী আছেন যিনি কলকাতায় আগে হকারি করতেন? না না, সব লোকাল ছেলে। আচ্ছা, এমন কোনো কর্মী যে দোকানে কাজ করত আগে, এখন কাজ ছেড়ে কলকাতায় হকারি করছে? একজনই কাজ ছেড়েছে, আফতাব, কিন্তু ও তো মুম্বাইতে থাকে। কলকাতার রাস্তায় এই যে সিসিটিভি টিভির ম্যাপিং আপনারা করেছেন, তার ডিটেলস কি আপনাদের কর্মীরা জানেন সবাই? আমি নিজেই সবটা জানি না, আসলে দাদা এসবগুলো দেখে, আমি হিসেবপত্র দেখি। আর বাবা? ওনার কিছু করার ক্ষমতা নেই এখন, আমাদেরকেই চিনতে পারেন না। ডাক্তার তো বলছে আর ঠিক হবে না। বেশ, নমস্কার। আচ্ছা, তাহলে আসি। কিন্তু এসব কেন জিজ্ঞেস করলেন সে তো বললেন না। আসলে আমরা লালবাজার থেকে এসেছি। কলকাতার বেশ কিছু পুলিশ অফিসার খুন হয়েছেন, জানেন তো? হ্যাঁ, খবরের কাগজে পড়েছি। তো এই খুনি এই ক্যামেরাগুলোর অবস্থান খুব ভালো করে জানে, তাই তদন্তের সূত্র ধরে আপনাদের কাছে আসা। ও আচ্ছা, ঠিক আছে, নমস্কার। চন্দননগরের অস্তায়মান সূর্য যেন চন্দন তিলকে সেজেছে। গাড়ির গতি জোর বাড়ালো, সূর্যের আলোর তেজ তত কমতে লাগলো। এবারের লক্ষ্য লালবাজারের আইটি সেল। ফেরার পথে রাস্তায় ভালো ট্রাফিক পেল দুজনে। লালবাজারে যখন পৌঁছলো তখন সন্ধে 7টা। সুহাসদা একটা জরুরি মিটিংয়ে বেরিয়েছে। অর্ক নামের এক জুনিয়র অফিসার এসে সাগনিকদের জানালো, আপনারা স্যারের ঘরে বসুন, একটু টিফিন করে নিন, তারপর মিটিং রুমে নিয়ে যাচ্ছি, সেখানে সবাই অপেক্ষা করছেন। ঘড়ির কাঁটায় কাঁটায় তখন ঠিক সন্ধে 7:30। সুহাসদার আসতে আরও কিছুটা দেরি হবে। মিটিং শুরু হলো। সাগনিক শুরু করলো। দেখুন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আপনাদের ফোর্সের বেশ কিছু মানুষ গত কয়েকদিনে প্রাণ হারিয়েছেন। আর যতদিন না আমরা খুনিকে ধরতে পারবো, জানি না আরও কত মৃত্যু আমাদের দেখতে হবে। আর ঠিক সেই কারণেই আজকের এই মিটিং। এটা মোটামুটি পরিষ্কার যে খুনি আমাদের কলকাতা শহরের সিসিটিভিগুলোর কভারেজ এরিয়া সম্পর্কে ওয়াকিবহাল। আর তাই কলকাতার রাস্তার ওপর এতগুলো খুন হয়ে গেল, কিন্তু খুনিকে কোথাও দেখা যাচ্ছে না। যারা খুন হয়েছেন তারা ছাড়া খুনিকে কেউ দেখেনি। এর মানে এই নয় যে আমরা আপনাদের ঘাড়ে দায় চাপাচ্ছি। আবার এটাও ঠিক, আমাদের সন্দেহের বাইরে কিন্তু কেউ নয়, এমনকি পুলিশের ওপরতলার কর্তা ব্যক্তিরাও নয়। কাজেই আমরা আপনাদের পূর্ণ সহযোগিতা চাইছি আপনাদের সহকর্মীদের প্রাণ বাঁচানোর জন্য। দ্যাটস অল। ওদের মধ্যেই বেশ প্রবীণ এক ভদ্রলোক বললেন, আপনি আমাদের দিক থেকে সব রকম সহযোগিতাই পাবেন। আপনার নাম? মনোময় দিন্দা। আমি এই সেলেরই অ্যাকাউন্টস অফিসার। ছুটি নিয়েছিলাম মেয়ের বিয়ের জন্য, স্যারের জরুরি তলব পেয়ে চলে এলাম। খুবই দুঃখিত, আসলে ব্যাপারটার গভীরতা এতটাই যে... আরে এটা কোনো ব্যাপার নয়, বিয়ের এখনো 3 দিন দেরি আছে। আচ্ছা, আপনাদের মধ্যে বিনোদ বাবুকে? আমি এই টিমটা লিড করি। কেন? না মানে এই যে সিসিটিভি ক্যামেরাগুলোর ম্যাপিং আপনি তো করেছেন। বলতে পারেন। সাহেবরা যেরকম রিকোয়ারমেন্ট দিয়েছেন সেরকম করেছি। প্রাইমারি প্ল্যানিং যেটা হয়েছিল তার থেকে কিছুটা রদবদল করা হয়েছিল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই বদলটা কার নির্দেশে? মিস্টার চৌহান, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। এখানে উপস্থিত আছেন কি? হ্যাঁ, আমি মিস্টার বিবেক চৌহান আছে। ও আপনি? আচ্ছা, আপনি কেন বললেন যে এই চেঞ্জগুলো করতে হবে? হেডকোয়ার্টারের নির্দেশে। চলে আমি আপনাকে নোটশিট দেখাতে পারে। নো, ইটস ওকে, দরকার হবে না। আচ্ছা, যখন এই ম্যাপিং হয় তখন আপনাদের আইটি সেলে কাজ করতেন, অথচ এখন আর করেন না, এমন কেউ আছেন? আছে বই কি, তবে 2-3 জনের বেশি নয়। যেমন? ওই তো মীর মোহাম্মদ নামে একটা ছেলে ছিল, ও খাদ্য দপ্তরে পার্মানেন্ট জব পেয়ে যায়। এখানে ও অস্থায়ী কর্মী ছিল। আর
সুরভি নামে একটা মেয়ে ছিল, ও অবশ্য ক্যাজুয়াল স্টাফ। ওর বিয়ে হয়ে যায় হায়দ্রাবাদে, এখনও ওখানেই থাকে। রইল বাকি এক। ওর নামটা ঠিক মনে নেই। তুহিন, তোর পাশে তো বসতো, নামটা মনে আছে তোর? সুজন না? রাইট, সুজন ভদ্র। ও ছাড়লো কেন? ও ক্যাজুয়াল স্টাফ ছিল, 1 মাসও কাজ করেনি বোধহয়। ঠিক ঠিক, ও 1 মাসেরও কম কাজ করেছে, এমনকি স্যালারিও নেয়নি। হঠাৎ করে আসা বন্ধ করে দিল। ওর ফোন নাম্বার বা ঠিকানা আছে আপনাদের কাছে? আরে সেই নম্বরে কি কম চেষ্টা করেছি নাকি? সব সময় সুইচড অফ। যে ঠিকানা দিয়েছিল সেখানেও লোক পাঠিয়েছিলাম যাতে ওর প্রাপ্য টাকা ও নিয়ে যায়। তা লোক পৌঁছে দেখলো ওটা আসলে বাচ্চাদের আঁকার স্কুল। এই লোকটি কিন্তু বেশ সন্দেহজনক। এর ডিটেলস আমার চাই, যত তাড়াতাড়ি সম্ভব। আধার নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট সব। আর যে মাসে উনি কাজ করেছিলেন সেই সময় সিসিটিভি ক্যামেরার প্ল্যানিং হয়েছিল কিনা। মিস্টার চৌহান, প্লিজ। মিস্টার চৌহান জানালেন তিনি এখন এই ব্যাপারটা দেখছেন। আজকের মিটিং তাহলে আর বাড়াচ্ছি না। যাওয়ার আগে একবার সুহাসদার সঙ্গে একটু দেখা করে যাব। ততক্ষণে সুহাসদা চলে এসেছে চেম্বারে। শাগনিককে দেখতেই বলল, আয়, কিছু সূত্র মিলল? খুব মৃদু আলোর রেখা। সুজন ভদ্র নামের এক ভদ্রলোক তোমাদের আইটি সেলে 1 মাসেরও কম সময় কাজ করেছে। দেখতে হবে সেই সময়টাই এই সিসি ক্যামেরার ম্যাপিংয়ের প্ল্যান হচ্ছিল কি না। মিস্টার চৌহানকে সব ডিটেলস দিতে বলেছি। রাত 10টা বাজতে চলল। না, এবার উঠব। আমি সার্কুলার জারি করে দিয়েছি, দিনে বা রাতে কোনো বাইরের খাবার বা জল নয়। আমরাই জলের পাউচ সাপ্লাই দিচ্ছি। গ্রেট, দেখা যাক অন্তত মৃত্যু আটকায় কিনা। তবে তুমি ঠিক বলেছ, সিরিয়াল কিলার তো যতক্ষণ না খুনি ধরা পড়ছে কিছুই হবে না। হয়তো কয়েকদিন চুপচাপ বসে থাকবে ঘাপটি মেরে, তারপর আবার শুরু করবে। সুজনের ডিটেলস পেলে আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিও, কেমন? গাড়ি স্টার্ট দিল চিরকুট। বাঁ হাতে প্রিয় এফএম স্টেশন অন করতেই শাগনিক বলে উঠল, আবার সেই ন্যাকা মেয়েটা। উফ। আর যে কি আসা, তুমি বড্ড বিরসিক হয়ে যাচ্ছ। লতাজির এই গানটা আমার অল টাইম ফেভারিট। ইনফ্যাক্ট ঘর সিনেমার সবকটা গানই আমার দারুণ ফেভারিট। ফিরে এলাম লতা মঙ্গেশকরজির গাওয়া একটা অসাধারণ গানের পর। আমি আরজে তিয়াশা, আর এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে কে আছেন শুনবো তার কথা। হ্যালো, নমস্কার। আরে ওই তো সেই মেটালিক ভয়েস। আবার সাগর বোস বলছি। সাগর বোস? দাঁড়া শুনতে দে। মমিনপুর থেকে। কাল কিন্তু লোকটা আমি আপনাদের শো অন্য একটা জায়গা থেকে ফোন করেছিল। আমার মনে হয় কলুটোলা। আজ তো বললো মমিনপুর। হতেই পারে কাল নিজের বাড়ি থেকে বলছিল আর আজ শ্বশুর বাড়ি। তা নয়, ভেবে দেখ চিরকুট, কাল খুন হয়েছিল কলুটোলা স্ট্রিটে। হ্যাঁ, ও মাই গড। গাড়ি থামা, সুহাসদাকে ফোন করতে হবে। এই লোকটার ভোকাল কর্ড কেটে ফেলাটা পুরো গল্প। ও মেটালিক ভয়েসে ফোন করে এইভাবে খুনিকে মেসেজ দেয়। কোনো ফোন করার দরকার হয় না, কোনো কল রেকর্ড থাকে না। তবে কাল এফএম স্টেশনে গিয়ে কল রেকর্ড নিতে হবে, আর লালবাজার থেকে আমরা জেনে যাব কোন নাম্বার থেকে কলটা করা হয়েছে। যদি অবশ্য একটা নাম্বার থেকেই করা হয়, তার চান্স খুব কম। দাঁড়া, সুহাসদার ফোন রিং হচ্ছে। হ্যাঁ রে, বল। আজ খুনির টার্গেট এরিয়া মমিনপুর। কিসের ভিত্তিতে বলছিস? সেসব পরে বলবো, তুমি আরো ফোর্স পাঠাও মমিনপুর এলাকায়। আমরাও যাচ্ছি, আর ওখানে যদি কোনো হকার জলের বোতল অফার করে নিয়ে নিতে বলবে, কিন্তু খবরদার জল খাবে না। আর যেভাবেই হোক ওই হকারকে ধরে ফেলতে হবে। তবে গ্রুপ থেকে একজনকেই যেতে বলবে প্রথমে। বেশি লোক দেখলে কিন্তু ওর সন্দেহ হবে। আচ্ছা, তুই ফোন রাখ, আমি দেখি যদি এই হত্যাটা অন্তত এড়ানো যায়। চিরকুট, গাড়ি ঘোড়া, মমিনপুর যাব। মমিনপুর যেতে যেতে চিরকুট শাগনিককে জিজ্ঞাসা করল,
আচ্ছা, ওই যে সিসি ক্যামেরা চেঞ্জের যে প্ল্যান, সেটার সঙ্গে তো মার্ডার স্পটগুলো মিলছে না। ঠিকই বলেছিস, তবে ওই সুজন আর সাগর আমার মনে হচ্ছে একজন ব্যক্তি। আমার ধারণা রেডিওতে আমরা যেটা শুনলাম ওটা রেকর্ডেড ভয়েস। শুধু তাই নয়, তারপর ওটায় এডিটিং করা হয়েছে কোনো সফটওয়্যার ব্যবহার করে। কাল FM স্টেশনে যাব, ওই রেকর্ডিংগুলো কালেক্ট করলেই বোঝা যাবে আসল ব্যাপারটা। এমনও হতে পারে ওই RJ তিয়াশা এই পুরো ব্যাপারটায় কোনোভাবে ইনভলভড। এই মরেছে, এই আবার তিয়াশাকে নিয়ে টানছো কেন? কোনো বায়াস নয়, তুই না সত্যান্বেষী। এই তো সুজনের সম্পর্কে একের পর এক ইনফরমেশন আসছে আমার মোবাইলে। তুই সিগন্যাল দেখে গাড়ি চালা। কি জ্বালা! আরে কি ইনফো সেগুলো তো বলো। বেশ, ও যে আধার কার্ড দিয়েছিল ওটা জাল, এমনকি ব্যাংক অ্যাকাউন্ট মাত্র 1000 টাকা দিয়ে খুলেছিল, সেটাও এখনো অচল। শুধু তাই নয়, সিসিটিভি ক্যামেরার ম্যাপিংয়ের সময় ও IT সেলে ছিল না, জয়েন করে তারপর। তাহলে তো হিসেব মিলছে না বস। কেন? 1 মাস সময় তো যথেষ্ট এই ম্যাপিংয়ের ডিটেলস হাতানোর জন্য। তবে এই লোক ভাই সহজ লোক নয়, আর এর মোটিভ বোঝা বেশ মুশকিল। এটা কেন বলছো? দেখ, যারা খুন হয়েছে তারা বিভিন্ন বয়সের, বিভিন্ন ব্যাচে তাদের ট্রেনিং হয়েছে। অনেক সময় ট্রেনিং পিরিয়ডে কেউ হয়তো কারোর প্রতি কোনো অবিচারের শিকার হয়েছে, তার বদলা নেয়, কিন্তু সেটাও এখানে খাটছে না রে। যারা খুন হয়েছে তাদের পুলিশ ট্রেনিং স্কুল সব আলাদা আলাদা। ভেরি স্ট্রেঞ্জ। মমিনপুর পৌঁছে তো অবাক শাগনিক, এখানেও মিডিয়ার লোকজনের ভিড়। তবে সুহাসদা দূরে এক জায়গায় বসে জুনিয়র অফিসারদের সঙ্গে কথা বলছেন। শাগনিককে দেখেই বললেন, না রে, পারলাম না। একটা ট্রাক পিষে দিয়ে বেরিয়ে গেল। ড্রাইভারকে অ্যারেস্ট করেছিলাম, কিন্তু এটা নিছক দুর্ঘটনা। মানে খুনি ধরা পড়েছিল? না, এই হকারের রেজিস্ট্রেশন আছে, তার মানে এই হকার মাস্টার মাইন্ড নয়। তবে তোর অনুমান সত্য। আজ করিমকে এগিয়ে দিয়েছিলাম টোপ হিসেবে, ও ফাঁদে পা দিয়েছে। আমার ফোর্স তখন এসে পৌঁছয়নি। ওর জলের বোতল হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় করিম। ও বুঝে যায় যে পরিবেশ প্রতিকূল, পাঁচিল টপকে দৌড় দেয়। আমার ফোর্সের কিছু লোক পাঁচিলের ওপাশে ছিল। ও বড় রাস্তার ওপর দিয়ে প্রাণপণে দৌড়াতে থাকে। আমার ফোর্সের 3 জনকে ধাওয়া করে। জাস্ট রাস্তাটা পার হতে যাবে, একটা ট্রাক চলে আসে। স্পট ডেড। কি নাম লোকটার? সাগর বোস। লাইসেন্স তো তাই বলছে। এই নামই ফোন আসে রোজ FM চ্যানেলে। সুজনের ডিটেলস পাওয়ার পর মনে হচ্ছে সেই মাস্টার মাইন্ড। তবে ওর আসল নাম আদৌ সুজন কিনা সেটা জানতে হবে। সাগর বোস নামের ওই কলার এক এক দিন এক একটা জায়গা থেকে ফোন করত, আর RJ তিয়াশার শোতে গানের অনুরোধ রাখত। পরপর 2 দিন দেখলাম যেখান থেকে কলার ফোন করছে খুন সেখানেই হচ্ছে। এর আগে কিন্তু এরকম পরপর 2 দিন হয়নি। সেটা কিন্তু তুমি বলতে পারো না সুহাসদা, বরং বলতে পারো অ্যাটেম্পট সাকসেসফুল হয়নি। কাল একবার ওই FM চ্যানেলে যেতে হবে। এক এক দিন এক এক জায়গা থেকে ফোন করছে একজন রেগুলার কলার। RJ'র তো সন্দেহ হওয়া উচিত, কি তাই না? কি করা যায় বলতো? এই রেডিও স্টেশনের সাথে কথা বলতে হবে। কিন্তু মিডিয়াকে আমাদের তরফ থেকে অ্যাপ্রোচ করা কি ঠিক হবে? আমাদের হাতে সঠিক লিডও নেই তো। ঠিক আছে, আমি দেখছি। আমার একজন সোর্স আছে, তাকে একবার কল করে দেখি। বেশ। ট্রাকটা হঠাৎ করে এলো নাকি এটাও পূর্ব পরিকল্পিত? না রে, পূর্ব পরিকল্পিত হলে ড্রাইভার গাড়ি থামিয়ে দিত না, রান ওভার করে বেরিয়ে যেত। আর ট্রাকটা অন্ধ্রপ্রদেশ থেকে এসেছে। যাও, একটা ক্লু পাওয়া গেল সেটাও। তবে এবার কিছুটা হলেও ব্রেক দেবে ক্রিমিনাল। আবার উল্টোটাও হতে পারে।
আরও বেশি অ্যাগ্রেসিভ হতে পারে। আচ্ছা, সব জায়গায় এত মিডিয়া চলে আসে কি করে বুঝতে পারি না। আমাদের থেকেই কেউ বলে দেয়। তুই তো নিজেদের লোক, জানিস তো সর্ষের মধ্যেই ভূত থাকে। তোরা বাড়ি ফের, আমি সকালে কথা বলে নিচ্ছি। শাগনিক চোখের ইশারায় চিরকুটকে বুঝিয়ে দিল কি করতে হবে। গাড়িতে উঠে যখন গাড়ি স্টার্ট দিল, রাত তখন 1টা। হ্যালো, বলো শাগনিকদা। এবার যে আমার একটা হেল্প লাগবে ভাই। আরে নিশ্চয়ই নিশ্চয়ই, কি ব্যাপার বলো। তোমার সহকারী FM চ্যানেলে রয়েছে না? সহকারী? বাবা, রয়েছে। বলো, কি প্রয়োজন? সেটিং করতে হবে নাকি? আমাকে আর যে তিয়াশার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করে দিতে হবে, সম্ভব? আরে স্যার, তিয়াশা, কুয়াশা, ধোঁয়াশা সবার সাথে সম্ভব, তুমি শুধু একবার বলো। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি জানাচ্ছি তোমায় কিছুক্ষণের মধ্যে। ওকে, চলো। শাগনিকদা, তোমার কি মনে হচ্ছে আমরা লক্ষ্যের খুব কাছাকাছি এসে পড়েছি? হ্যাঁ, সেটা মনে হচ্ছে, কিন্তু একটা আশঙ্কাও হচ্ছে। কিসের? মনে হচ্ছে আরও কোনো নতুন স্ট্র্যাটেজি নেবে এক্ষুনি। এত সহজে ছেড়ে দেওয়ার বান্দা এই অন্তত নয়। রাত আরো গভীর হলো। ফ্ল্যাটে ঢুকে ক্লান্ত শরীরটা নিয়ে কোনো রকমের ডাইনিং টেবিল অবধি পৌঁছলো দুজনে। আজ আর মাইক্রো ওভেনে গরম করার ইচ্ছেটাও নেই। শুতে যাওয়ার আগে শাগনিক চিরকুটকে বলল, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে সেই FM স্টেশনে পৌঁছে গেল শাগনিক আর চিরকুট। শারদত্ত সহকারী অনিরুদ্ধ আগেই স্টেশন হেড অগ্নিদেব ব্যানার্জিকে বলে রেখেছিল। কনফারেন্স রুমে ওদের নিয়ে গেলেন রিসেপশনিস্ট প্রিয়া। কিছুক্ষণের মধ্যেই তিয়াশা চলে এলো, পরনে ডার্ক ব্লু জিন্স আর পিঙ্ক টি শার্ট। চিরকুট কিছু একটা বলতে যাচ্ছিল, ওকে চোখের ইশারায় থামিয়ে দিল শাগনিক। তিয়াশাকে উদ্দেশ্য করে বলল, নমস্কার, আমি মিস্টার শাগনিক সেন, প্রাইভেট ডিটেকটিভ, আর ও আমার অ্যাসিস্ট্যান্ট চঞ্চল। চঞ্চল আপনার খুব ফ্যান, আর তাই ওর জন্যই কিছুটা বাধ্য হয়ে আপনার শো শুনছিলাম। থ্যাংক ইউ। মেনশন নট। আর ওই শোটা শুনতে শুনতে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। কি ব্যাপার? সাগর বোস নামে একজন কলার আপনার অনুষ্ঠানে ফোন করেন, কেমন একটা মেটালিক ভয়েস। ও হ্যাঁ, ওনার ভোকাল কর্ড ক্যান্সার। চিরকুটও তাই বলল। উনি থ্রোট ব্যাগ ব্যবহার করে কথা বলেন তো, সেজন্যই হয়তো ওরকম শুনতে লাগে। সেটা কে বলল আপনাকে? হ্যাভ ইউ সিন হিম? নো, নট ইয়েট। উনি একদিন শোতে আমাদের বললেন। আমার ধারণা এটা ওর ছদ্মবেশ। উনি কি রোজ কল করেন? একদিন কলুটোলা, একদিন মমিনপুর। আচ্ছা, আপনার কোনো সন্দেহ হলো না? আমি কেন সন্দেহ করব স্যার? ওনার নাম আদৌ সাগর বোস কিনা সেটা বোঝার কোনো উপায় কি আমার আছে? আমরা কাজ করি মানুষকে এন্টারটেন করার জন্য। কে বা কারা ফোন করছেন সেটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট নয়। হ্যাঁ, যদি কোনো কন্টেস্ট হয় এবং সেখানে যদি কেউ উইনার হয়, তখন আমাদের সব ডকুমেন্ট চেক করতে হয়। আচ্ছা, উনি কি কখনো কোনো কন্টেস্টে উইনার হননি? সেটা আমি ঠিক বলতে পারবো না, অগ্নিদেবতা বলতে পারবেন। ওনাকে একটু পাঠিয়ে দিন। হ্যাঁ, আপনারা বসুন, আমি পাঠিয়ে দিচ্ছি। এই কি দরকার ছিল এসব বলার? কোন সব? এই যে আমি তিয়াশার ফ্যান, এসব। আরে বিপরা তো ছিল না, এত ভয় পাস কেন? এর মধ্যেই স্টেশন হেড অগ্নিদেব ঢুকল। আমায় ডাকছিলেন? হ্যাঁ, আসলে আমাদের কিছু ইনফরমেশন লাগবে। আপনাদের শোগুলো কি আপনারা রেকর্ড করেন? 100% স্যার। কি হেল্প লাগবে বলুন, আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস স্যার। আচ্ছা, এই সাগর বোস বলে যে ভদ্রলোক আপনাদের এখানে রেগুলার কল করেন, উনি কি কখনো কোনো কন্টেস্টের উইনার হয়েছেন? না, এটা তো চেক না করে বলতে পারবো না স্যার। উনি কি শুধু তিয়াশার শোতেই ফোন করেন নাকি অন্য শোতেও ফোন করেন? সেই রেকর্ডও আমার চাই। আর আরেকটা বিষয়ও আমার জানতে হবে, লাস্ট 1 মাস উনি যে কলগুলো করেছেন তার রেকর্ডিং ক্লিপ
সেটাও আমার চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা একটু বসুন, কফি খান, আমি দেখছি কত তাড়াতাড়ি এগুলো অ্যারেঞ্জ করা যায়। না না, আমরা বসবো না, আপনি বরং ওগুলো আমায় মেইল করে দেবেন, কেমন? এই বলেই সামনে রাখা একটা সাদা কাগজে খসখস করে লিখে ফেললো নিজের মেল আইডি। লিফটে করে নিচে নামছিল দুজনে, হঠাৎ করেই চিরকুটের ফোনে বিপ্রার ফোন। লিফটে থাকার কারণে কথাবার্তা ঠিকমতো শোনা যাচ্ছিল না। লিফট থেকে বেরিয়ে চিরকুট ফোন করলো বিপ্রাকে। শোনো না, খুব প্রবলেম হয়ে গেছে। কেন, কি হলো? আমি আর মেঘাদি আজ একসঙ্গে টিরেটি বাজার গিয়েছিলাম ব্রেকফাস্ট করব বলে। ফেরার পথে একটা কালো স্করপিও আমাদের রাস্তা আটকে দাঁড়ালো। মুখে গামছা বাঁধা দুটো লোক গাড়ি থেকে নামলো, জোর করে মেঘাদিকে টেনে তুলে নিল গাড়িতে। আমি চিৎকার করলাম, ওদের আটকানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু কিন্তু কিছুতেই কিছু হলো না। আর রাস্তায়ও খুব একটা লোক ছিল না, কেউ এগিয়ে এলো না। কথাগুলো বলতে বলতে বিপ্রা কার্যত কেঁদেই ফেলল। চিরকুট ফোন রেখেই শাগনিককে সবিস্তারে সবটা জানালো। শাগনিক গাড়ি স্টিয়ারিং হাতে কিছুক্ষণ ভাবল, তারপর গাড়ি স্টার্ট দিল। উদ্দেশ্য লালবাজার। গাড়ি যখন মা ফ্লাইওভারের ওপর, তখন একটা অপরিচিত নাম্বার থেকে ফোন এলো। গাড়িটা সাইড করে ফোন রিসিভ করলো শাগনিক। হ্যালো, আমি মেঘা। শোনো, আমার জন্য কোনো আপোষ করতে হবে না তোমাকে। একজন লোক তোমাকে কিছু বলবেন। নমস্কার শাগনিক বাবু। কে বলছেন? সাগর বোস? আমি তার চেয়েও গভীর। তল পাবেন না, তবে আমার কাজে বাধা হলে আপনার কিন্তু প্রিয়জনকে সরিয়ে দেব পৃথিবী থেকে। আমার আপনার সঙ্গে কোনো শত্রুতা নেই, শুধুই আমার পথের কাঁটা হচ্ছেন। এটা করবেন না। হুমকি দেবেন না দয়া করে। কাপুরুষের মতো আড়ালে না থেকে ক্ষমতা থাকলে সামনে আসুন। অনেক কাজ যে বাকি, সেগুলো শেষ হলে অবশ্যই সামনে আসব। এখনো সেই সময় আসেনি। আমায় আমার কাজ করতে দিন। দেখুন, আপনি যদি একের পর এক পুলিশকে মেরে চলেন, আমায় তো পথের কাঁটা হতেই হবে, কারণ ওটা আবার আমার কাজ। আমার সঙ্গে অনেক অন্যায় করেছে এই ডিপার্টমেন্ট। প্রতিশোধ আমায় নিতেই হবে। দেখুন ভালোভাবে বলছি, আমার পথ থেকে সরে যান। মেঘা দেবীর কোনো ক্ষতি হবে না। কোনো চালাকি করার চেষ্টা করলেই বিপদ হয়ে যাবে, এটা মনে রাখবেন। আপনার কোনো ক্ষতি করার ইচ্ছে আমার নেই। এই বলেই ফোনটা কেটে দিল। শাগনিককে এই প্রথম এত চিন্তিত দেখল চিরকুট। গাড়িতে যেতে যেতে সুহাসদাকে ফোন করে সবটাই জানালো। চিরকুট তখন ড্রাইভারের সিটে। সকাল 10টার মধ্যেই দুজনেই পৌঁছে গেল লালবাজারে, সোজা সুহাসদার চেম্বারে। বস, চিন্তা করিস না, কিছু ব্যবস্থা একটা হবেই। দেখ, তোর ব্যক্তিগত জীবন এইভাবে ডিস্টার্ব হবে সত্যি আমি ভাবতে পারিনি। খুব অপরাধী লাগছে নিজেকে রে। চিন্তা হচ্ছে ঠিকই সুহাসদা, কিন্তু এটাও ভেবে ভালো লাগছে যে আমরা ঠিক পথেই এগোচ্ছি। তাই অপরাধী বাধ্য হয়েছে মেঘাকে কিডন্যাপ করতে। তুই এক কাজ কর, ওই ফোন নাম্বারটা আমায় দে যেটা থেকে কল এসেছিল। আমি কল করে দেখেছি, সুইচড অফ। লাস্ট কলের টাওয়ার লোকেশন তো বোঝা যাবে। চিরকুট নম্বরটা মেসেজ করে পাঠিয়ে দিল সুহাসদাকে। মিনিট 15 বাদে খবর এলো, কল করার সময় মেঘা নরেন্দ্রপুর চত্বরে ছিল। শাগনিক বলল, টেরেটি বাজার থেকে ফেরার পথে মেঘাকে কিডন্যাপ করা হয়েছিল। সেই চত্বরের সবকটা সিসি ক্যামেরার ফুটেজ আমার চাই, বিশেষ করে সকাল 8টা থেকে 9:30 অবধি। আমি ব্যবস্থা করছি, দাঁড়া। বিনোদবাবুকে ডেকে পাঠানো হলো। চিরকুট আর শাগনিক বিনোদবাবুকে নিয়ে সিসিটিভি ফুটেজ চেক করতে বসলেন। প্রায় ঘণ্টাখানেক সময় লাগলো। যেটুকু দেখা গেল তাতে বিপ্রার বলা প্রতিটি কথাই সত্যি।
অধিক প্রাপ্তির মধ্যে গাড়ির নাম্বারটা পাওয়া গেল। আরটিও অ্যাপে দেখা গেল গাড়ির মালিক সুবর্ণ সান্যাল নামে এক ব্যবসায়ী, বাড়ি গড়িয়াতে। তবে ওটা কমার্শিয়াল নয়, প্রাইভেট গাড়ি। তাই সুবর্ণ সান্যালকে লালবাজারে তুলে আনার ব্যবস্থা করা হলো। এর মধ্যে আবার অগ্নিদেব বাবু সব তথ্য সাগনিকের মেল আইডিতে মেল করে ফোন করে দিল। সাগনিক মেল চেক করতে বসল, আর সাগর বোসের ভয়েস অ্যানালিসিস করতে করতে চিরকুটকে বলে চলল, তার মানে সাগর বোস বলে যে ভদ্রলোক ফোন করেন তার সাউন্ড অ্যানালিসিস করে এটা পরিষ্কার বোঝা গেল যে এই সাউন্ডটা সফটওয়্যার ইউজ করে বিকৃত করা হয়েছে। আর অগ্নিদেব এটাও জানিয়েছে যে এই নামের কোনো ব্যক্তি কখনো স্টুডিওতে আসেইনি, কাজেই তার কোনো ছবিও পাওয়া যাচ্ছে না। আর আরও আশ্চর্যের ব্যাপার হলো এই ভদ্রলোক রোজ ফোন করতেন না, আর করলে ওই রাতের বেলাই করতেন, আর এক এক দিন এক এক জায়গা থেকে ফোন করতেন। আর যে যে জায়গা থেকে ফোন করেছেন বলে জানিয়েছেন অগ্নিদেব, সেই জায়গাগুলোতেই কিন্তু মার্ডারগুলো হয়েছে। তার মানে জলের বোতল যে বিক্রি করত সে হয়তো একজনই, কিন্তু ট্রাক চাপা পড়ে মারা যাওয়ায় তার কাছ থেকে আর কোনো তথ্য পাওয়া যাবে না। আর যে মাস্টার মাইন্ড সে যাতে তার লোকেশন বোঝা না যায়, তাই এফএম রেডিওকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। কোথায় কোন দিন পুলিশকে খুন করা হবে সেই নির্দেশ এই ফোন কল মারফত বুঝে যেত সেই জলের বোতল বিক্রেতা। বেশ, তার মানে প্রত্যেক ক্ষেত্রেই স্ট্রিকনিং পয়জনিং এর মাধ্যমেই খুন করা হয়েছে, এটাও জলের মতোই পরিষ্কার। এখন ব্যাপার হলো, যে মারা গেল তার বাড়ির লোক কেউ তো থাকবে, কেউ তো বডি ক্লেম করতে আসবে, আর নিশ্চয়ই পয়সার বিনিময়ে কাজ করেছে। কাজেই কোনো টাকা যদি ব্যাংক ট্রান্সফার হয়ে থাকে সেটাও দেখতে হবে আমাদের। তবে সাগনিকদা, আমাদের কিন্তু এই সময়টা খুব বুঝে শুনে পদক্ষেপ করতে হবে, কারণ তাড়াহুড়ো করে কোনো ভুল পদক্ষেপ নিলেই কিন্তু সর্বনাশ হবে। মেঘাদি কিন্তু খুনির জেম্মায়। সেটা ঠিকই বলেছিস, তবে রহস্য কিছুটা হলেও পরিষ্কার হয়েছে। শুধু একটা জায়গাতেই আমরা স্কোর করতে পারছি না, কি বলতো? খুনির মোটিভ। রাইট, এত পুলিশ মেরে ওর লাভ কি হচ্ছে? আর খুন হওয়া পুলিশদের কিন্তু কোনো ব্যাড রেকর্ডও নেই, তাহলে এতটা নৃশংস কেন হচ্ছে? ফোনে কথা বলে মনে হলো আমার তোর মতো সাধারণ মানুষ। অবশ্য সিরিয়াল কিলাররা তো এমনটাই হয়। এর মধ্যে গাড়ির মালিক সুবর্ণ সান্যালকে নিয়ে আসা হলো। সুহাসদার চেম্বারে শুরু হলো কথোপকথন। সাগনিক শুরু করলো। ল্যাপটপে কালো স্করপিওর ছবিটা দেখে ওনাকে জিজ্ঞেস করা হলো, এই গাড়িটা আপনার? না না, আমার দুটো গাড়ি, আর দুটোই ইনোভা। এবার গাড়ির নাম্বারটা জুম করে দেখানো হচ্ছে, ভালো করে দেখুন তো। আরে কি আশ্চর্য, এটা তো আমার গাড়ির নম্বর। আপনার কাছে গাড়ির ব্লু বুক আছে? আছে, একটু সময় দিন, আমি এনে দিচ্ছি। এর মধ্যেই লালবাজারে খবর এলো তিলজলা থানায় একজন ভদ্রমহিলা এসে দাবি করেছেন যে তার স্বামীকে গত রাত থেকে পাওয়া যাচ্ছে না। সুহাসদার নির্দেশে ওই ভদ্রমহিলাকে মর্গে নিয়ে যাওয়া হয়েছে বডি আইডেন্টিফাই করার জন্য। ঘণ্টাখানেকের মধ্যে সুবর্ণবাবু গাড়ির ব্লু বুক দেখিয়ে বিদায় নিলেন। বোঝা গেল ইচ্ছে করেই গাড়ির নাম্বার প্লেট চেঞ্জ করেছে খুনি বা তার দলবল। দেখতে দেখতে 2টো বেজে গেল। সাগনিক আর চিরকুট লাঞ্চ সেরে নিল লালবাজারেই। কিছুক্ষণের মধ্যে খবর এলো যে লোকটি ট্রাক দুর্ঘটনায় মারা গেছে তার নাম শেখ কবির, ওর স্ত্রীর নাম রুকবানু। রুকবানু কবিরের বডি আইডেন্টিফাই করেছে, আর এটাও স্বীকার করেছে যে ওর স্বামী আগে নিউ মার্কেটে একটা ব্যাগের দোকানে কাজ করত। ভদ্রমহিলাকে নিয়ে পুলিশ লালবাজার রওনা দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই এসে যাবে। এই সময় এমন এক তথ্য এলো লালবাজারের হাতে যা রীতিমতো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। গত 1 মাসে অন্তত 7 বার তিয়াশা ভাদুড়ির অ্যাকাউন্ট থেকে কবিরের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আর কাল বিলম্ব না করে সাগনিক আর চিরকুট এফএম স্টেশনের দিকে রওনা হলো। সুহাসদা ফোর্স দিতে চেয়েছিল, কিন্তু সাগনিক রাজি হলো না।
শাগনিক সুহাসদাকে বলল, দেখো সুহাসদা, লক্ষ্যের খুব কাছাকাছি চলে এসেছি। এখন প্রতিটা পদক্ষেপ বুঝে শুনে ফেলতে হবে। গাড়ি স্টার্ট দিল চিরকুট। শাগনিক আজ কিছুটা হলেও অন্যমনস্ক। তোমার কি মনে হয় তিয়াশাই মাস্টার মাইন্ড? হতেই পারে। তাহলে ওই যে কলার, তার ফোন নাম্বার? কলার এক এক দিন এক একটা সিম ব্যবহার করে ফোন করেছে, আর লাস্ট কলের টাওয়ার লোকেশন এক এক দিন এক এক জায়গায়। কোনোদিন বেহালা, কোনোদিন টলিগঞ্জ, কোনোদিন নাকতলা, কোনোদিন যাদবপুর, আবার কোনোদিন বাঘাযতীন। কিন্তু রোজ দক্ষিণ কলকাতায়, তাই না? হ্যাঁ, মাস্টার মাইন্ডের আস্তানা ওখানেই। আর আমার ধারণা মেঘা এখন দক্ষিণ কলকাতাতেই আছে। আরেকটা খটকা লাগছে, দেখ, শোটা কিন্তু তিয়াশা একাই করে। ও চাইলে ওই মেটালিক ভয়েস রেকর্ড করে প্লে করতে পারতো, কোনো ফোন করার দরকার হতো না। সেটাও ঠিক। তাহলে কি তিয়াশার পেছনে আর কেউ আছে? সেই কি এই সার্কাসের রিংমাস্টার? সেটাই তো এক্সপ্লোর করতে হবে। গাড়ি পার্ক করে দুজনেই লিফটের দিকে এগোলো। সকালে যতটা সপ্রতিভ লেগেছিল তিয়াশাকে, বিকেলের গোধূলি আলোয় ঠিক ততটাই বিধ্বস্ত লাগলো। মনে হয় ঘটনার গতি প্রকৃতি যে আদৌ অনুকূল নয় সেটা বুঝতে পেরেছিল তিয়াশা। চিরকুট শুরু করলো এবার। আপনি বসুন। কবিরকে কতদিন চেনেন? কে কবির? কেন এরকম করছেন? আপনি ভালো আরজে, কিন্তু ভালো অভিনেত্রী তো নয়। তা হয়তো আপনি ঠিকই বলছেন, তবে আমাদের অভিনয় করতে হয়, বুঝলেন? মনের দুঃখ চেপে মানুষকে এন্টারটেন করতে হয়। সেটা মানছি, তাই বলে যার অ্যাকাউন্টে আপনি বারবার টাকা পাঠিয়েছেন তাকে কি করে চিনতে না পারলে হবে ম্যাডাম? কি মুশকিল! পাড়ার দোকানে আমি তো অনলাইনে পে করি, দোকানদারদের নাম মনে রাখবো কি করে বলুন তো? আপনার বাড়ি কোথায়? সন্তোষপুর। সেখান থেকে শ্যামবাজার আসেন জিনিসপত্র কিনতে? কবির শ্যামবাজারে থাকতো, আপনাকে কে বলল? কোথায় থাকতো? আমি জানি না। থাকতো বললেন কেন? নয়তো কি বলবো, ও তো বেঁচে নেই। এই তো বললেন আপনি চেনেন না, এখন বলছেন বেঁচে নেই। আপনারা এইভাবে একজন মহিলাকে অপদস্থ করতে পারেন না। বিপদে পড়ে শেষমেশ জেন্ডার কার্ড। আমি কিন্তু পুলিশ ডাকবো। সাগর বোসের আসল নাম কি? আমি কি করে জানবো? আপনি জানবেন ম্যাডাম, কারণ উনি কোনোদিন আপনার সাথে ফোন করেননি। আপনি ওকে স্টুডিও থেকে ফোন আউট করেছেন রোজ, ফোন ইন হয়নি। মিথ্যে কথা। সব রেকর্ড কিন্তু আমাদের কাছে আছে তিয়াশা। আপনি কিন্তু নিজের বিপদ নিজে ডাকছেন শাগনিক বাবু। গোয়েন্দাকে হুমকি দিচ্ছেন? সত্যি যেটা তাই বলছি। ও যদি জানতে পারে আপনি এইভাবে আমাকে হেনস্থা করছেন, তাহলে তাহলে ও কিন্তু শেষ করে দেবে আপনার প্রিয়তমাকে। সত্যকে আলোয় আনতে মেঘা নিজের জীবন দিতে পিছপা হবে না। কাদের জন্য জীবন দেবেন? ওই পুলিশগুলোর জন্য, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এখনো ঘুষের টাকায় সংসার চালায়? তার বিচার করার জন্য তো আদালত আছে। ওসব বড় লোকদের জন্য, বুঝলেন? আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের জন্য কিচ্ছু নেই। সমুদ্র মোট 3 বার পুলিশের চাকরির পরীক্ষায় কৃতকার্য হয়েছিল। প্রতিবার প্র্যাকটিক্যালের সময় ওকে বাদ দেওয়া হয়েছে, কারণ যে মোটা অঙ্কের ঘুষ ওর কাছে চাওয়া হয়েছে ও তা দিতে পারেনি। ওর বাবা তখন অসুস্থ, ক্যান্সারের রোগী, মায়ের পার্কিনসন্স ডিজিজ। চাকরিটা পেলে ঠিকমতো চিকিৎসা করাতে পারল না। তার মানে সেই রাগ থেকেই একের পর এক পুলিশ খুন করছেন উনি, আর আপনি তার প্রেমিকা হয়ে সেটাকে সাপোর্ট করছেন। এইভাবে কি সিস্টেম চেঞ্জ হবে তিয়াশা? আপনার পেটের সন্তান কি এই শিক্ষা নিয়ে বড় হবে? কান্নায় ভেঙে পড়ল তিয়াশা। শাগনিকের অনেক অনুরোধে তিয়াশা রাজি হল সন্তোষপুরের সেই আস্থানে নিয়ে যেতে, যেখানে আটকে রাখা হয়েছে মেঘাকে। শাগনিক কথা দিল পুলিশ নিয়ে সেখানে যাবে না। অগ্নিদেব বাবুকেও কিছু জানানো হলো না। লিফটে করে 3 জনে নেমে এলো বেসমেন্টে। তারপর গাড়িতে শাগনিক আর চিরকুট সামনের সিটে বসল, আর পেছনের সিটে তিয়াশা। এবার গন্তব্য সন্তোষপুর। সন্ধ্যের আকাশ যেন আজ অনেক বেশি প্রত্যয়ী।
সন্তোষপুর বাস স্ট্যান্ডের গা ঘেঁষে এগিয়ে চলল গাড়ি। একটা দোতলা বাড়ির কাছে এসে গাড়িটা থামল। বাইরে একটা মস্ত গেট, গেটের তালা তিয়াশার কাছে ছিল। দরজা খুলে আস্তে আস্তে এগিয়ে চলল তিনজনে। আবারও একটা দরজা, সেই দরজাতেও তালা দেওয়া, তার চাবিও তিয়াশার কাছে ছিল। এই দরজা খুলতেই ভেতর থেকে পুরুষ কণ্ঠ জিজ্ঞেস করল, কে? হ্যাঁ, আমি টিয়া। দরজা নক করতেই খুলে গেল। দরজার ও প্রান্তে এক মধ্যবয়সী পুরুষ। শাগনিকার চিরকুটকে দেখা মাত্রই গর্জে উঠল, আমি কিন্তু কোনো রকম চালাকি করতে বারণ করেছিলাম মিস্টার সেন। আপনি কি ভেবেছেন কাঁটা দিয়ে কাঁটা তুলবেন? আপনি জানেনও না আমার একটা মেসেজে মেঘার জীবন শেষ হয়ে যাবে। তিয়াশা সমুদ্রের কথার মাঝে ঢুকে পড়ে বলল, না, ওরা কোনো পুলিশ নিয়ে আসেননি, তোমার সঙ্গে কথা বলতে এসেছেন। সমু, তুমি একটু মাথা ঠান্ডা করো প্লিজ। তুমি এদের চেনো না টিয়া, এরা ছুঁচ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরোবে। সমুদ্রবাবু, আপনি আমাদের সঙ্গে একটু কথা বলে দেখুন। ট্রিগার তো আপনার হাতে আছেই, আর বন্দুকের সামনে মেঘা। আমি নিশ্চয়ই জেনে শুনে নিজের পায়ে কুড়ুল মারব না, তাই যা বলছি ঠান্ডা মাথায় শুনুন। বলুন, কি বলতে চান? আমরা তিয়াশার মুখে সব শুনেছি, কিন্তু এইভাবে কি আপনি সমাজ বদলাতে পারবেন? এসব জ্ঞান আমায় প্লিজ দিতে আসবেন না। আমার মা বাবা যখন বিনা চিকিৎসায় মারা গেল পয়সার অভাবে, তখন কোথায় ছিলেন আপনি? কোথায় ছিলেন? ছিলাম না, কিন্তু এই যে কখনো সুজন ভদ্র হয়ে কখনো সাগর বোস হয়ে আপনি ছদ্মবেশ ধারণ করেছেন, এই জীবনটাও কি খুব শান্তির? কি বলতে চান? আপনার প্রেমিকা সন্তান সম্ভবা। আপনার সন্তান কোন পরিচয়ে বড় হবে? ওকে লুকিয়ে রাখবেন সমাজ থেকে? ও আপনার মতো 3-4টে নাম নিয়ে ঘুরে বেড়াবে? কি বলছেন আপনি? একদম এসব বলবেন না, জিভ টেনে ছিঁড়ে নেব আপনার। সে না হয় নেবেন, কিন্তু ভেবে দেখুন, যে পুলিশ অফিসারদের খুন করে আপনি নারকীয় আনন্দ পাচ্ছেন, তারাও এই সিস্টেমের শিকার। পার্থক্য একটাই, আপনার কাছে টাকা ছিল না, ওদের কাছে টাকা ছিল, তাই ওরা ঘুষ দিয়েছে। আপনি হয়তো জানেন, আমিও একসময় পুলিশে চাকরি করতাম। নানা রকম দুর্নীতিতে আমার মন বিষিয়ে উঠেছিল। তারপর কথায় কথায় পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স, প্রতিবাদে চাকরি ছেড়ে দিলাম। কিন্তু তাতে কি সিস্টেম বদলাতে পেরেছি আমি? আমি আপনার সব গল্প জানি, তাই তো আমি আপনাকে অনুরোধ করেছিলাম আমার পথের কাঁটা না হতে। কিন্তু এতগুলো মানুষের প্রাণ এভাবে চলে গেলে মানুষ যে নিরাপত্তাহীনতায় ভুগবে, আতঙ্ক গ্রাস করবে। আমি অন্যদের নিয়ে ভাবতে যাব কেন? কিসের জন্য? আমার বিপদের দিনে কেউ তো আমার পাশে থাকেনি, কেউ না। আমার কোনো আত্মীয় স্বজন কেউ পাশে পায়নি। সেটা বুঝলাম, কিন্তু আপনি নিশ্চয়ই আপনার সন্তানের ভবিষ্যৎকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করাবেন না। আপনি কি চাইছেন? আমি আত্মসমর্পণ করব? তাতে আমার 7 খুন মাপ হবে? হবে না। তবে আপনি যে অন্যায়ের শিকার হয়েছেন সেটা প্রমাণ করার জন্য আমি প্রাণপণ করব, আর তাতে আপনার আর যাই হোক ফাঁসি হবে না। আপনি নিশ্চিত? না, তবে চেষ্টা করব। আমি চাই আপনাদের সন্তান সুস্থ পরিবেশে বড় হয়ে উঠুক। আপনি না হয় জেল থেকেই সন্তানের বড় হওয়া দেখবেন। জীবনটা অনেক বড় সমুদ্রবাবু, অনেকটা সমুদ্রের মতোই, যার এপার ওপার দেখা যায় না। আরেকটা ব্যাপার কি জানেন তো, যে জেব্রা ক্রসিং এর ওপর পড়ে ওই পুলিশ অফিসাররা ছটফট করতে করতে ইহলোক ত্যাগ করল, সেই জেব্রা ক্রসিং এর মতো জীবনে কিন্তু মাত্র 2টো রং নয়, সাদা আর কালো ছাড়াও জীবনের অনেক রং, ভালো আর মন্দের মাঝামাঝি অনেক মানুষ থাকে যারা এই সিস্টেমের অন্যায়গুলো মেনে নিতে বাধ্য হয়, প্রতিবাদ করার কোনো পথ খুঁজে পায় না বলে। আপনি যেটা করছিলেন সেটা এক ধরনের প্রতিবাদ, আমি মানছি,
কিন্তু এই প্রতিবাদের আগুনে অনেকগুলো সংসার ছারখার হয়ে যাচ্ছে, অনেক সন্তান পিতৃহারা হচ্ছে। আমি চাই না ওই স্বামীহারা নারীদের দীর্ঘশ্বাস নিয়ে আপনার সন্তান বড় হোক। কান্নায় ভেঙে পড়ল তিয়াশা আর সমুদ্র। ওদের ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে সাগ্নিক সমুদ্রর কাঁধে হাত রেখে বলল, আমি কিন্তু জানতাম আপনি মেঘার কোনো ক্ষতি করতে পারবেন না, তাহলে আপনি কিডন্যাপ করতেন না, আরও আগে ক্ষতি করে দিতেন আমায় থামানোর জন্য। আর আমিও আপনাকে কথা দিলাম, তিয়াশার কোনো বিপদ যেন না হয়, আমি সেটা নিশ্চিত করব। আর ও যে এই ষড়যন্ত্রের শিকার, সেই কথা আমাদের এই 4 জনের মধ্যেই থাকবে। আই প্রমিস। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। পাশের ঘরেই মেঘা আছে, আপনি নিয়ে যান ওকে। আর আপনার পুলিশ কি বাইরে অপেক্ষা করছে? তিয়াশাকে আমি মিথ্যে বলিনি। আপনি আত্মসমর্পণ করতে রাজি না হলে আমি কিছুতেই পুলিশ ডাকব না। আমি রাজি, ডাকুন ওদের। রাত 9টা নাগাদ লালবাজার থেকে পুলিশ এসে সমুদ্রকে গ্রেপ্তার করল। মেঘা, সাগ্নিক আর চিরকুট এক গাড়িতেই উঠল। বাড়ি ফেরার জন্য গাড়ি স্টার্ট দেওয়া হলো। চিরকুট বলল, এরপর তো আর তোমাদের আলাদা থাকাটা ঠিক হবে না, তাই না? বড়দের সঙ্গে ফাজলামো না করে বিপ্রাকে জানিয়ে দিস যে মেঘাকে নিয়েই আমরা ফিরছি, কেমন? বেচারি সকাল থেকে অনেকবার আমায় ফোন আর মেসেজ করেছে, আমি ধরতেই পারিনি। ওকে একটা ফোন করে বলেই দিই মেঘমুক্তি হয়ে গেছে। আজ কাহিনী শুনলেন ডক্টর নির্মাল্য রায় লেখা সাগ্নিক সেনের ডিটেকটিভ কাহিনী রহস্য তরঙ্গ। মূল কাহিনী জেব্রা ক্রসিং। গল্প যদি ভালো লেগে থাকে, গল্পে একটা লাইক এবং কাহিনী একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। সাগ্নিক সেনের চরিত্রে সোমক, অন্যান্য চরিত্রে তমজিৎ, সুদীপ্ত, অলিভিয়া, রিয়া, কৃষ্ণময়, সঞ্জীব, অস্মিতা, সোহিনী, দুর্বা, নীল, বর্ণালী, অভিষেক, বিশ্বজিৎ, অর্পণ, অপরূপা, নির্মাল্য, শোভন, সিদ্ধার্থ এবং আরজে অর্ণব। শারদ দত্তর ভূমিকায় সুভাষ। সম্পাদনা কথা ও অলিভিয়া। আবহ ও সমগ্র পরিচালনা আরজে অর্ণব। গল্প কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু। আর সাগ্নিক সেনের ডিটেকটিভ কাহিনী বইতে পড়বেন কিভাবে তার ডিটেলস পাবেন ডেসক্রিপশনে। ডক্টর নির্মাল্য রায়ের বইয়ের ওপর অফার কিন্তু আর মাত্র 3 দিন, 3রা এপ্রিল পর্যন্ত। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন।